ওকে, তো সবাইকে আবারও গুড ইভিনিং। আর ডন জুয়ান আমরা পড়ে শেষ করেছি আশা করি, নাকি মোটামুটি। জি স্যার। এবং জি স্যার। প্যারাফ্রেজ সামারিগুলো একটু তোমাদের আবারও পড়ে নিতে বলেছি, যাতে কোনো ব্রিফ কোশ্চেন থাকলে বা এরকম টেকনিক্যাল কিছু বিষয় থাকলে যেন বুঝতে পারো। তো পড়ার পর যদি কারো কোনো প্রবলেম থাকে একটু আলোচনা করা যেতে পারে, যদি কারো সমস্যা থাকে একটু বলতে পারো। আচ্ছা, আরেকটা বিষয় হলো, অনেকে তোমরা জানতে চাচ্ছ স্যার ঈদের ছুটি কবে দিবেন, তোমাদের ঈদটা কবে হতে পারে? 6 বা 7 7 তারিখ। স্যার 7 তারিখে। 6 বা 7, তাই তো? স্যার 7 তারিখে তো হবার 7 তারিখে তো। আচ্ছা, জি যদি স্যার 7 তারিখ। যদি 7-এ হয় স্যার 7 তারিখ। তাহলে 2 দিন আগে ছুটি দিয়ে দিব, ঠিক আছে? তো বুধবারে ক্লাস করে ছুটি দিব, হবে না? জি 4 স্যার, হয়ে তারিখে যাবে, সমস্যা জি স্যার। জি স্যার হবে, হ্যাঁ। ঈদের আগে 2 চাঁদ দিন, রাতের দিনও করলে সমস্যা নেই। ঈদের পরের 2 দিন, এইভাবে মোটামুটি আমরা 1 সপ্তাহ মতো ছুটি হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? কারণ যদি 4 তারিখে বুধবারে পড়ায় শুরু করি, তাহলে ওদিকে আমাদের 11 তারিখে শুরু করা হবে, হ্যাঁ, পরবর্তী বুধবারে। কারণ 7-এর আগের 2 দিন 5-6, 7-এর পরের দিন হচ্ছে 8-9, তাহলে 10-এ হচ্ছে 11-তে, অটোমেটিক 1 সপ্তাহ ছুটি হয়ে যাবে। ওই জন্য 4 তারিখে ছুটি দিব, 11 তারিখে আমরা শুরু করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। আর এর মধ্যে যদি আমরা পারি তো রিডিং, অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের যে অংশটা শুরু করবো, যদি শেষ করতে পারি তাহলে তো ভালো হবে, যদি একটু বাড়তি ক্লাস নিয়ে। ওকে, তো যাই হোক, আশা করি আমরা পড়ছি নিয়মিত। তো 31 তারিখ আজকে, আর হয়তো বা কয়টা ক্লাস পাবো ওখানে? বুধবারে হলে 2টা, নাকি? 2টা, 2 তারিখ আর 4 তারিখ। ওকে, তাহলে ডন জুয়ান নিয়ে কারো কোনো আপত্তি কথা আছে? না স্যার। না স্যার। কারো কোনো কথা নেই? হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে। অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের আমরা পার্ট এটা পড়েছিলাম, তাই না? তখন বি পড়ছিলাম, পার্ট বি। জি স্যার। হ্যাঁ। জি স্যার। স্যার রিডিং 1 এবং রাইটিং 1 পড়া হয়েছে। রিডিং 1, রাইটিং 1 পড়া হয়েছে, তাই তো? এবং সেগুলো জি বলেছিলাম স্যার। আমাদের মোটামুটি ইংলিশ, মানে ফার্স্ট ইয়ারে যে ইংলিশ রিডিং স্কিল ছিল বা রাইটিং স্কিল ছিল সেগুলোই, তাই তো? ওগুলো পড়লেই এখানে পার্ট এ কভার হয়ে যাবে। পার্ট বিতেও ঠিক একই বিষয়, হ্যাঁ। পার্ট বিতেও রিডিং 2 যেটা আছে সেটাও তোমাদের ওই ইংলিশ রিডিং স্কিলসের ফার্স্ট ইয়ারে যা পড়েছিল ঠিক একই রকমের। তবে ওখানে কিছু মানে প্যাসেজগুলো একটু কঠিন হবে, এটা হলো ব্যাপার, হ্যাঁ। প্যাসেজগুলো ফার্স্ট ইয়ারে একটু সহজ ছিল, কিন্তু সেকেন্ড ইয়ারের প্যাসেজগুলো একটু অ্যাবস্ট্রাক্ট ধরনের হবে, একটু জড়ানো হবে, ছোট হলেও একটু মানে প্যাচ থাকবে আর কি, হ্যাঁ। এই জন্য একটু খেয়াল করতে হবে, ওই ফার্স্ট ইয়ারে রিডিং স্কিল এর মতোই এখানেও রিডিং রাইটিংয়ে একটু প্রবলেম হবে। এখানে অনেকের রেজাল্ট কিন্তু ওই রিডিং স্কিলসের মতোই হয়, ঠিক আছে? যেহেতু বারবারই বলা হচ্ছে কিন্তু তোমরা এটাকে গুরুত্ব দাও না, এই জন্যই মেনলি সমস্যা। ওকে, তো যাই হোক, আমরা তাহলে পড়াটা শুরু করি। অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের পার্ট বি। প্রথমে হচ্ছে রিডিং 2, হ্যাঁ। তাহলে আমাদের এই পার্ট বিতে কয়টা কোশ্চেন থাকে, কয়টা আনসার করতে হয় মনে আছে? পার্ট বিতে আমাদের কয়টা কোশ্চেন থাকে, কয়টা আনসার করতে হবে? স্যার 5টা। 8টা কোশ্চেন থাকবে, তার ভিতরে 5টা কোশ্চেন আনসার করতে হবে, তাই না? হুম। এখন তাহলে আমাদের ফাইনালে কি ঘটনা ঘটে রাইটিং 2 এবং রিডিং 2-তে? তাই তো, পার্ট বিতে টোটাল 8টা কোশ্চেনকে ভাগ করে দেওয়া হয়, তাই না? সেটা হচ্ছে রিডিং এ জি স্যার। কোশ্চেন থাকবে 3টা, রিডিং এ কোশ্চেন আনসার করতে হবে 3টা, থাকবে হচ্ছে 5টা, ঠিক আছে?
থাকবে হচ্ছে 5টা, যে কোনো 3টা তোমাকে ইয়া করতে হবে, মোটামুটি আনসার করতে হবে। দেখো আমরা যদি একটু সেটটা দেখি, রিসেন্ট যে পরীক্ষাটা হয়ে গেছে 2023, ওটার কাছাকাছি যদি আমরা একটু যাই, রিডিং 2, সবাই দেখো 2023 সালের যদি একটু বার করো তাহলে বুঝতে পারবে। ওখানে 5টা কোশ্চেন ছিল, যে কোনো 3টা কোশ্চেন আনসার করতে হবে রিডিং 2-তে, ঠিক আছে? আর রাইটিং 2-তে তাহলে কয়টা কোশ্চেন আনসার করতে হবে? 2টা কোশ্চেন থাকবে, হয়তো 4টা, তাহলে 4টা কোশ্চেন থাকবে 2টা, তার মানে সব মিলে 9টা কোশ্চেন থাকতেছে, তাই না? 9টা কোশ্চেন থাকতেছে, যেটা আগে ছিল 8টা, যেহেতু এক জায়গাতে থাকতো, কিন্তু এখানে থাকতেছে কয়টা? 9টা। রিডিং 2-তে 5টা থাকবে, 3টা আনসার করতে হবে, রাইটিং 2-তে 4টা থাকবে, যে কোনো 2টা আনসার করতে হবে। এই জায়গাটা খুব একটা কঠিন না, মোটামুটি সহজ আছে, যদি আমরা একটু আনসারগুলোকে ঠিকমতো বুঝে করতে পারি। তো সেট সাজেশন আছে তোমাদের কাছে, সবার কাছে? জি স্যার। একটু এখানে যে প্যাসেজটা এসেছিল রিডিং 2-তে একটু তাকাও তো, সবাই একটু ওইটাতে একটু যাও। রিডিং 2-তে যে পার্ট বিতে যে প্যাসেজটা এসেছিল সেলফ কন্ট্রোল, দেখো তো কতটুকু প্যাসেজটা। দেখছো সবাই? দেখো এগুলো অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয় নিয়ে আলোচনা, যেমন এখানে আলোচনা করা হয়েছে সেলফ কন্ট্রোল নিয়ে, তাই না? এখানে আলোচনা করা হয়েছে সেলফ কন্ট্রোল নিয়ে। তার আগেরটা দেখো 2022 সালে কি আসছিল? 2022 সালে আসছে অ্যাম্বিশন নিয়ে। এগুলো কি একটু অ্যাবস্ট্রাক্ট ধরনের যে টপিকগুলো, সেগুলো নিয়ে কথা বলা। তারপর হচ্ছে 2021 সালে এসেছিল হচ্ছে লাইফ উইদাউট হোপ ইজ মিনিংলেস, মানে হোপ নিয়ে। এবং প্যাসেজগুলো লেন্থ কি খুব বড় বলো তো? না স্যার। এবং আনসারগুলো কতটুকু হতে পারে একটু আইডিয়া নাও দেখি। আনসারগুলো কি খুব বড় হবে? না স্যার। খুব বড় না, সিম্পলি সঠিক উত্তর করতে পারলে মোটামুটি আনসার হয়ে যায়। তো যাই হোক, আমরা এরকম কিছু প্যাসেজ এখান থেকে একটু প্র্যাকটিস করব, যেহেতু কমন পাওয়ার সম্ভাবনা কম প্যাসেজগুলো। এবার তোমাদের তো ফার্স্ট ইয়ারে বেশ কমন এসেছিল, তাই না? পুরো সবই কমন এসেছিল প্রায়, ওখান থেকে দিয়েছিল। এখানেও দেখো প্যাসেজগুলো খুব একটা বড় না, মোটামুটি। এখানে তো আর বোঝানোর কিছু নেই, আছে বলো? বোঝানোর কিছু আছে? যেহেতু তোমরা রিডিং স্কিলস ফার্স্ট ইয়ারে পড়েছিলা, এখানে কিন্তু বোঝানোর কিছু নাই। না স্যার। এখানে জাস্ট আমরা 2-1টা প্যাসেজ পড়বে এবং বাকিটা তোমাদের উপর ছেড়ে দিব, যে তোমরা নিজে এগুলো একটু পড়ে নিবা। কারণ এখানে সময় নষ্ট করা আসলে কিছু নাই, কারণ এখন তোমরা অন্তত পড়ে বুঝবা যে কি কি বিষয় প্যাসেজে আলোচনা করা হয়েছে বা কীভাবে আনসার করতে হয়। এখানে সময় নষ্ট করা মানে বোকামি হবে। কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, নিজে থেকেই প্যাসেজগুলো পড়ে শেষ করতে হবে। যদি আরও পারো, আরও বই কিনে আরও প্যাসেজ পড়ো। ব্যাপারটা এরকম, মানে যাতে কমন আসুক আর না আসুক, রিডিংয়ের যে অভিজ্ঞতাটা সেটা যেন বেড়ে যায়। এছাড়া এখানে আর অন্য কোনো টেকনিক নাই যেটা দিয়ে তুমি মানে সফলতা অর্জন করতে পারবা। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। সেটা হচ্ছে এখানে যে প্যাসেজ ওয়ারি যে অ্যান্সার গুলো থাকে, এগুলো তো অনেক ছোট ছোট অ্যান্সার থাকে, কিন্তু আমাদের লিখতে হয় অনেক বেশি। এটা কি একটু যদি বলতেন। তোমার প্যাসেজ হচ্ছে 1 প্যারাগ্রাফ আর তুমি লিখবা 4 প্যারাগ্রাফ, বলো? না স্যার, মানে এরকম যে পার্ট বি তে এক একটা প্রশ্নের অ্যান্সার তো 4 মার্কের থাকে, তো 4 মার্কের তো স্ট্যান্ডার্ড একটা অ্যান্সার দিতে হয়। তুমি মনে হয় ফার্স্ট ইয়ারে আমার কাছে পড়ছিলা? না স্যার, এই জন্য আর কি প্রশ্নটা করলাম। তোমার প্যাসেজ হচ্ছে 10 লাইন, তুমি ওখান থেকে 100 লাইনের উত্তর কিভাবে লিখবা? জি স্যার, এইটাই মানে আমারও প্রশ্ন। কিভাবে লিখবা? অনেক লিখতে হবে স্যার। আমরা যখন পরীক্ষা দিব আগ মুহূর্তে আমাদের মানে কলেজে বড় ভাইরা বলছে এরকম যে ওরা বেশি না লিখলে মার্ক দিতে চায় না, যেহেতু 4 মার্কের অ্যান্সার। এই জন্য মানে ওই থেকে আমি জিজ্ঞেস করলাম। ওই বড় ভাইরা আসলে ওইটা হচ্ছে রোমান্টিক পোয়েট্রি বা এগুলোর ক্ষেত্রে, কিন্তু রিডিং বা রাইটিং এর ক্ষেত্রে এত বড় লিখতে হয় না। জি জি, স্যার আমার এরকম সমস্যা হয়েছিল স্যার। স্যার আমি তো বই দেখা পড়ে গেছি সবই ছোট ছোট, তো আমি ভাবছি যে এখানে যতটুকু আছে তার মধ্যেই লিখতে হয়। তো পরীক্ষার হলে লিখছি,
লেখার পর এখন আমার পাশে এক ফ্রেন্ড বসছে, এখন বলতেছে এই তুই এতটুকু করে লিখতেছিস কেন? আমি কই মা আমি এত বড় করে লিখুন কে, এখানে তো ছোট করে দেওয়া, এটা তো 4 মার্ক, তো বড় করে লিখতে হইব। ওরা দেখি 3 পেজ, 2.5 পেজ, 2 পেজ লিখতো। মানে লিখছে এটা কি তারা? আমি তো পুরাই ঘাবড়ে গেছিলাম স্যার, এটা তো আমি মানে জানতাম লিখতে না। বলতে যেমন মেইন টপিক যেটা ওইটা সম্পর্কে বই মানে প্যাসেজ থেকে লিখছে, আবার নিজের মতো করে বানায় বানায় এভাবে, মানে ওরা আমাকে বলছিল যে 1 পেজ 1.5 পেজ মিনিমাম লিখতে হবে এরকম। এর জন্য স্যারকে কথা বলতে দাও তোমরা, স্যার বলুক বুঝাইয়া। এখন তোমরা যদি লেখোই ওভাবে তো লিখবা, যদি মনে 3-4 পেজও লিখতে পারবা তো লিখে ফেলবা, ঠিক আছে? না স্যার, এতে তো আমাদের মানে সেন্টেন্স মেকিং এও তো অনেক ভুল থাকে, তো এটা তো মানে তখন অ্যান্সারটাই ভুল হয়ে যায়। এই জন্য আর কি বললাম যে আপনি যদি একটু সলিউশন দিতেন। সলিউশন তো কিছুই না, তুমি পড়তেছো রিডিং স্কিলস, হ্যাঁ রিডিং স্কিলসে তুমি রাইটিং স্কিলসের অভিজ্ঞতা কোথা থেকে নিয়ে আসতে পারবে বলো? তোমাকে কোশ্চেন করা হয়েছে, তো তোমার নাম কি? তুমি এখন মনে করতেছো 4 মার্কের কোশ্চেন, তাহলে মানে আমার দাদুর নাম থেকে শুরু করে আমার নাতির নাম পর্যন্ত তো দিয়ে দিতে হবে, বলো? তোমাকে চাওয়া হয়েছে তোমার নাম, এখন 4 মার্ক, কি করবা? তোমার নাম দিলে তো বেশি হচ্ছে না, তোমার নামে 2 লাইনে 1 লাইনে হয়ে যাচ্ছে, এখন তুমি এখন কি করবা? তাহলে তোমাকে নিশ্চয়ই তোমার এখন ওই দাদুর নাম থেকে শুরু করবা লিখতে, দিয়ে একদম তোমার নাতির বা নাতির পর্যন্ত যদি নাম দিতে পারো তাহলে অনেক বড় হয়ে যাবে। ব্যাপারটা এরকম, বুঝতে পেরেছো? স্যার আসলে আপনি যেমন বুঝাইছেন এরা সম্পূর্ণ উল্টা, একদম ব্যতিক্রম হয়ে আছে, তার জন্য এমন প্রশ্ন করতেছি। হুম, বলো কি বলতে চাচ্ছ? হ্যাঁ, সব সময় বড় আপুরা আর ভাইয়ার এরকমই করে, উল্টা পাল্টাই বলে। আমাদেরকে ফার্স্ট ইয়ার বছর এরকম কনফিউশন করছে যে অনেক লেখালেখি, 7-8 পেজ লেখালেখি, হ্যান ত্যান। স্যার এখন তাহলে কি মানে যেরকম প্যাসেজ ওয়াইজ যেরকম অ্যান্সার এখানে দেওয়া আছে বা আমরা যেভাবে বুঝবো ওভাবে লিখবো, মানে কম কম করেই? হ্যাঁ, তোমার প্যাসেজে যা আছে তুমি তার আদলে উত্তর করবা, তার থেকে তুমি বাইরে আর কি লিখতে পারবো? আমি তো আমার মাথায় তো খেলতেছে না যে তুমি একটা কোশ্চেনের আনসার, যেমন তোমার সেকেন্ড ইয়ারের এইটা আমি একটু নিয়ে আসি, দাঁড়াও তোমরা একটু ওয়েট করো, একটু মিউট রাখো। আমি এই যে 2023 সালের যে কোশ্চেনটা আসছে তার উপর ভিত্তি করে আমি কতটুকু তুমি লিখতে পারো বলে আমার কাছে মনে হয়। মানে আমি তো পারবো না, তোমরা পারলে পারতে পারো, কিন্তু আমার পক্ষে মনে হচ্ছে সম্ভব হবে না। আমি মনে হয় এখান থেকে বেশি কিছু লিখতে পারবো না, তোমরা হয়তো লিখতে পারবা। হ্যাঁ বলো। স্যার লেখাটাই তো কঠিন, এই জন্য বললাম আসলে। মানে আমাদের ফার্স্ট ইয়ার মানে গুড ম্যানার সম্পর্কে একটা আসছিল, পার্ট বি তে মনে হয়, তো ওখানে ভাই এরকম তোমরা আমার বলছো বলছিল। এগুলো লাস্টে করো, আগে স্যারকে ক্লাসটা করতে দাও শান্ত মেজাজে, লাস্টে করলে কি হয় ভাই তোমরা? কেন আচ্ছা সরি, এখানে তো মূলত বিষয়টা নিয়ে তো চালু আমি এই হচ্ছে, আর তো বিষয়টা সমস্যা বুঝতেছি না, আছে। তো এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম যে আমাকে তো এন্টার বিষয়টা টেনশন নিও বুঝতে না, হবে যে টেনশন নিও না, দাঁড়াও আমি দেখতেছি, চিন্তা করো না। আমি একটু এটা একটু নিয়ে যাই তোমাদের সামনে। এখান থেকে তোমরা 4 মার্কের জন্য কতটুকু লিখতে পারবে বলে ধারণা? হুজুগা বাঙালি চিনো? এই কথাটা অন্য কোনো জাতের ক্ষেত্রে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ক্ষেত্রে আছে কথাটা। শামসুর রহমানের একটা কবিতা ছিল, কান নিয়েছে চিলে, ঠিক আছে না? পণ্ডশ্রম বলে একটা কবিতা ছিল, পণ্ডশ্রম বুঝো? জি স্যার, বৃদ্ধাশ্রম। হ্যাঁ, পণ্ডশ্রম। তো ওই জাতীয় দেখো, এই হচ্ছে একটা প্যাসেজ, এই প্যাসেজটা তুমি যদি হুবহু লেখো তাহলে তোমার কয় পেজ হতে পারে? 1.5 পেজ বা 2.5 পেজ, 1.5 স্যার। 1.5-2 হবে? যদি কারো বড় হয় তাহলে হতে পারে, যে খুব মোটা মোটা গোটা লেখা তাহলে 2 পেজ হতে পারে, কিন্তু যার হাতের লেখা ছোট, মোটামুটি মিডিয়াম সাইজের, 1 থেকে 1.5 পেজের বেশি মনে হয় না হতে পারে, ঠিক আছে? তাহলে এই পুরো প্যাসেজটা থেকে তোমার কয়টা কোশ্চেন আছে? 5টা কোশ্চেন আছে, ঠিক আছে? 5টা কোশ্চেন আছে, এবং এই 5টা কোশ্চেনের আনসার তোমাকে এর ভিতর থেকে লিখতে হবে, তার ভিতর যে কোনো 3টা তুমি লিখবা। তাহলে 3টা কোশ্চেনের আনসার যদি তুমি বারবারই এই প্যাসেজটা হুবহু তুলে দাও, তুমি স্যার কি মার্ক দিবে? একমাত্র স্যার যদি অন্ধ না হয় আর যদি কাঠের চশমা না পড়ে, ঠিক আছে? তো হয় কাঠের চশমা, না হয় অন্ধ যদি না হয়, তাহলে স্যার তোমাকে মার্ক দিবে না।
নাকি? আর যদি স্যার অন্ধ হয়, অন্ধ মানে বুঝতে পারছিস তো, যে খাতা না দেখে যদি নাম্বার দেয়, ঠিক আছে? তবে আমার মতো স্যারের কাছে যদি পড়ে তাহলে নাম্বার পাবা না, কারণ আমরা একটু ওই মানে পাওয়ারওয়ালা চশমা পরে তো খাতা দেখি, কিন্তু যদি কেউ কাঠের চশমা পরে দেখে তাহলে তোমার পেজ গুনে হয়তো নাম্বার দিতে পারে, সেটা তাদের ব্যাপার, তাদের সাথে কম্পেয়ার করে ওটাকে স্ট্যান্ডার্ড ধরা যাবে না। এখন আসো, এইখানে একটা কোশ্চেনে আনসার দিয়েছে, একটা কোশ্চেন দিয়েছে, চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স উইথ দ্য চেঞ্জড ওয়ার্ড। এটা কি ওই যে রিডিং 1-এর মতো না? বলো তো, এটা তো রিডিং এর 1-এর মতো নাকি? জি স্যার, জি স্যার। ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ড ফরমেশন চেঞ্জ করতে হবে। এখানেও ওটা দিয়ে দিয়েছে। কি দিয়েছে? মোরালের নাউন লিখতে হবে, পাওয়ারের অ্যাডজেক্টিভ লিখতে হবে, স্ট্রং এর ভার্ব লিখতে হবে, স্পিরিটের অ্যাডভার্ব লিখতে হবে। তাহলে 4টা লিখলে পরে তুমি কত মার্ক পাবে? এখানে 4টা যদি সঠিক ফর্ম লেখো এবং সেন্টেন্স লেখো তাহলে কত মার্ক পাবে তুমি? এখানে 4 মার্ক। 4 মার্ক পাবে। 4 তাহলে মার্ক। এইটুকু লিখতে তোমার কয় পেজ হবে? কয় পেজ লাগবে এইটুকু লিখতে? হাফ পেজও লাগবে না। তাহলে এইটুকুতে তুমি কিভাবে এখন 4 মার্কের জন্য 2 পেজ 2.5 পেজ লিখবা? বলো। এবং বলা হয়েছে এই প্যাসেজ একটা সামারি লিখতে হবে। সামারি কি মূল প্যাসেজ থেকে বড় হয়? না স্যার, তাহলে কতটুকু হয়? 1/3 হ্যাঁ, মানে 1/3 হয়। মানে প্যাসেজ যতটুকু তার থেকে 3 ভাগের 1 ভাগ। তাও আবার 1/3 বলে কথা না, কথা হচ্ছে মূল কথাটুকু। উদাহরণ বাদ দিয়ে, তুলনা বাদ দিয়ে মূল যে কথা সেটুকু। তাহলে তুমি এটা 2 পেজ কিভাবে লিখবা? ওই যে বলবা যে স্যার লিখে এসেছে 3 পেজ, স্যাররা মনে হয় না দেখে নাম্বার দিয়েছে, ঠিক আছে? এখন এখানে একটা প্রশ্ন করা হয়েছে, দেখো, হু অ্যাকর্ডিং টু দ্য বাইবেল ডিজার্ভ প্রেইজ অ্যান্ড হোয়াই। তাহলে বাইবেল অনুসারে কে প্রেইজ পাওয়ার যোগ্য? ডিজার্ভ প্রেইজ অ্যান্ড হোয়াই। তাহলে এখানে বাইবেল অনুসারে একটা কথা বলে, তাহলে আমি কি শুরু থেকে শেষ পর্যন্ত লিখবো, নাকি শুধু বাইবেলের কথাটুকু লিখবো? যে ইন দ্য বাইবেল প্রেইজ ইজ গিভেন নট টু দ্য স্ট্রং ম্যান হু টেক দ্য সিটি। তাই তো? বলতেছে যে শহরকে দখল করে নিতে পারে এরকম স্ট্রং ম্যানকে প্রশংসা করা হয় না, বাট টু দ্য স্ট্রঙ্গার ম্যান হু রুলড হিজ ওন স্পিরিট। কিন্তু সেই স্ট্রঙ্গার ম্যানকে প্রশংসা করা হয় যে তার স্পিরিটকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এইটুকু ছাড়া আর তুমি কি লিখবে এখান থেকে? বলা হচ্ছে বাইবেল অনুসারে তুমি কার প্রেজ করবা, মানে কারা প্রশংসা পাওয়ার যোগ্য। তাহলে প্রশংসা পাওয়ার যোগ্য হচ্ছে সেই স্ট্রঙ্গার ম্যান যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের স্পিরিটকে রুল করতে পারে। এছাড়া তুমি এখানে উত্তর আর কি লিখবা? বলো। হয়তো এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল করে বা 2-একটা লাইন যোগাতে পারো। যেমন বলছে দ্য বাইবেল প্রেজেস দ্য পারসন হু কন্ট্রোল দেয়ার ওন স্পিরিট রাদার দ্যান ওয়ান হু কনকুয়ার্স আ সিটি। দিস ইজ বিকজ সেলফ কন্ট্রোল ইজ আ সাইন অফ ট্রু স্ট্রেংথ। আ ডিসিপ্লিনড পারসন ক্যান ম্যানেজ দেয়ার থটস, ওয়ার্ডস, অ্যাকশন বেটার দ্যান আ ফিজিক্যালি স্ট্রং পারসন। এইটুকু একটু আপ টু 2-একটা কথা বাড়তি বলা হয়েছে। এছাড়া তুমি আর কি আলোচনা করতে পারবা এই প্যাসেজের বাইরে? বলো। আর কিছু কি আলোচনা করা সম্ভব? এখন তুমি আজগুবি যা খুশি লিখে আসবা 2-3 পেজ। হ্যাঁ, তার 2-3 পেজ লিখতে হলে তো অনেক কিছু দরকার আমার এখানে। এটা কি সম্ভব? বলো। না স্যার, তথ্য উপাত্ত ছাড়া তো লেখা যাবে না। হ্যাঁ, প্যাসেজের উপর ভিত্তি করে তুমি একটা জিনিসকে উত্তর লিখবা। হ্যাঁ, এবং সেখানে তুমি রিডিং স্কিলস বা রাইটিং স্কিলস বা প্রোজ বা পোয়েট্রি বা এগুলোর মতো তো তোমার সেট কোশ্চেন নেই এখানে। এখানে তোমাকে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে আনসার করতে হবে। তাহলে তোমাকে প্যাসেজ লিখতে হবে না, এই প্যাসেজটা পড়তে হবে না নাকি? এই বিষয়গুলো মানে আমরা জানি না যে আসলে কোন টিচার বলেছে কিনা, নাকি সেই কান নিয়েছে চিলের মতো শুরু যে হয়েছে, কেউ একজন শুরু করেছে, সেটা এখনো চলতেছে। কেমন? একটা উদাহরণ বলি। আমার দাদি কি করতো জানো? ওই মুরগিতে যদি ডিম পারতো তো সেই ডিমটাকে তিনি যদি ভাত খাইতেন, মনে করুন মুরগির ডিম পারছে, ভাত খাওয়ার পর তিনি সরাসরি ওই গরম ভাত খাওয়ার পর হাত দিয়ে ডিম ধরতেন না, মনে করতেন যে ডিমটা নষ্ট হয়ে যাবে। অথবা মনে করো কোনো জায়গা থেকে ডিম কিনে নিয়ে আসতেছে, হ্যাঁ, দোকান থেকে, তো উনি করতেন কি শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিয়ে আসতেন। বুঝতে পেরেছো? ঢেকে না, আমি একদিন দাদি বলছি, দাদি তুমি এরকম ঢেকে আনতেছো কেন? বলছে তা না হলে সূর্যের আলো পড়লে ডিম নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আমার একটা ইন্টারেস্ট ছিল যে দাদি একটা ডিম তোমার নষ্ট হোক, একটা ডিম আমি তোমার নষ্ট করবো, টাকা দরকার হলে আমি দেবো, আমার ওই স্কুলের যে ইয়ে আছে ওখান থেকে আমি তোমাকে দিয়ে দিব।
তখন আড়াই টাকা দাম ছিল একটা ডিমের। তো আমি একটা ডিমকে আধা ঘন্টা রোদে রাখলাম, ঠিক আছে? তো রোদে রেখে কালি দিয়ে চিহ্নিত করে আমি ওইটাকে মুরগির তাতে দিলাম, ঠিক আছে? দেখা যাক যে ওটার বাচ্চা ওঠে কিনা, ওই ডিমটা নষ্ট হয় কিনা। তো দেখলাম ডিমটা নষ্ট হয়নি, বাচ্চা ঠিকই উঠেছিল। তাহলে এখন কথা হলো, দাদি ওটা কার কাছ থেকে শুনেছিল বলো? স্যার তার দাদি বা মার কাছে এরকম ওইভাবে পূর্বপুরুষ চলতেছে, কিন্তু কে যে যারা শুরু করে ওরকম গেছে, করে চলতে আছে। কে হ্যাঁ যে শুরু করে গেছে ওটাই কেউ জানে না। হ্যাঁ, ওটাই কেউ জানে না, বুঝতে পেরেছো? এখন আরেকটা ঘটনা বলি। আমার বড় মেয়েটা, মানে বড় মেয়ে বলতেছে, আমার একটা মেয়ে ছিল আর কি, 2 বছর 3 মাসে বিস্কুট গলায় বেঁধে মারা যায়, ঠিক আছে? তো আমার মা মারা যায় 1999 সালে, 1999 সালে। আর 2019 সালে আমার ছোট মেয়েটা মারা যায়। তো আমার মায়ের নাম ছিল হচ্ছে ক্যাথরিন, ঠিক আছে? তো মা মারা যাওয়ার পর আমি ভাবলাম যে আমার মেয়ের নামটার সাথে ক্যাথরিন নামটা জুড়ে দিব, দিয়ে নামটা দিলাম হচ্ছে ক্যাথরিন অ্যাবিগেল মিতা, বুঝতে পেরেছো? এখন মেয়েটা মারা যাওয়ার পর অনেকের ধারণা হলো যে হয়তোবা এই মৃত ব্যক্তির নামের সাথে নাম দিলে সে বেশি দিন বাঁচে না। এইটা কতটুকু ঠিক বলো? স্যার একদম মিথ্যা, 100% মিথ্যা। ঠিক না। তাহলে ওই যে রাজারা ছিল না, জর্জ দা ফার্স্ট, চার্লস দা সেকেন্ড, তাহলে এই যে ঘটনাগুলো, এখন ঘটনাগুলো যেহেতু ঘটে গেছে কাকতালীয় ভাবে, তাহলে এখন তাই, ঠিক আছে? আমার জীবনে কাকতালীয় এরকম কিছু ঘটনা ঘটেছে, একটা শুনে। আর একটা ঘটনা হচ্ছে, আমি তখন ক্লাস 8-এ পড়তাম, বুঝতে পারছো? ক্লাস 8-এ পড়তাম, আমার মা মারা যায় যখন আমি ক্লাস 8-এ পড়তাম। আমার ফাইনাল পরীক্ষা শুরু হলো আর আমার ওই সময় মা মারা যায়। তো তার আগে, হ্যাঁ, ক্লাস 8-এ পড়তে পড়তে একসময় এক কবিরাজের সাথে আমার দেখা হয়। এক কবিরাজ, ঠিক আছে? দেখতে দেখতে ও হাত দেখতো, কবিরাজ আবার হাত দেখতো, খেলার ছলে একদিন দেখালাম হাতটা, খেলতে খেলতে দেখলি কবিরাজ এসে হাত দেখতেছে। আমি বলছি আমারটা দেখেন তো। তো কবিরাজ হাত দেখার পর বলতেছে, এই ছেলে, তোমার তো কপালে খুব দুঃখ আছে। আমি বলছি কেন? বলতেছে যে তোমার তো মা মারা যাবে খুব শীঘ্রই, খুব অল্প দিনের মধ্যে তোমার মা মারা যাবে, আর তোমার কপালে খুব দুঃখ আছে, তুমিও বেশি দিন বাঁচবে না, তোমার আয়ু খুব কম। আমি বলছি কেমন আয়ু কম? বলছে এই 30-35 এরকম হবে। তো ঘটনাটা এমন হলো যে ওই সময়ে আমার মা মারা যাওয়ার পরে আমার ওই লোকের কথা কিন্তু খেয়াল আসলো, যে এই লোকটা তো এরকম কথা বলেছিল আমাকে। কথাটা কি তাহলে মিলে গেল? তাহলে এই কথা যদি মিলে যায় তাহলে তো আমার আয়ু কম নাকি? জি স্যার। তাহলে আমার আয়ু ধরলাম যে 30-35। তো আমি একটা পরিকল্পনা করছিলাম যে আমি 30-35 না হলে আমি বিয়ে করবো না, বুঝতে পারছো? 30-35 না হলে আমি বিয়ে করবো না, এরকম একটা প্ল্যানও করছিলাম। তো পরবর্তীতে যাই হোক, ঘটনাটা এরকম ঘটলো যে আমার বিয়ে তো আমি 26 বছর বয়সে করে ফেললাম। হ্যাঁ, যেদিন আমি বিয়ে করলাম সেই দিন সন্ধ্যায় আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার না বিয়ে করার কথা ছিল না। হ্যাঁ, এখন আমি কি করব? এখন যদি এরকম কিছু ঘটেই যায়। আমি খুব টেনশনে ছিলাম, 30-35 পর্যন্ত আমি খুব টেনশনে ছিলাম। এবং যার সাথে বিয়ে করেছিলাম তাকেও আমি বলেছিলাম ওই দিনই, আমার না বিয়ে করার কথা ছিল না, আমি বিয়ে করলাম কিভাবে? এটা তো ঠিক হয়নি আমার বিয়ে করাটা, কারণ আমি তো বেশি দিন বাঁচবো না, ঠিক আছে? তো এখন মনে করো আমার বয়স হচ্ছে এখন 38, ঠিক আছে? হ্যাঁ, আমার বয়স হচ্ছে এখন 38, ঠিক আছে? তো এই ঘটনাটা কেউ কিছু বলতেছ? না স্যার। আচ্ছা, তো স্যার বলতেছি স্যার আপনার কমপ্লিট হওয়ার আগে বিয়ে করছেন? হ্যাঁ, আমার অনার্সের রেজাল্ট পেয়ে মাস্টার্স শেষ হওয়ার আগে, মানে মাস্টার্সে ভর্তি হয়ে বিয়ে হয়েছিল। হ্যাঁ, বাড়ির একটু চাপ ছিল, দাদি অসুস্থ ছিল, যেহেতু দাদি আমাকে মানুষ করেছিলেন, তো তার নাত বউ দেখার ইচ্ছা খুব। আমি বলছি আমি এই বেকার অবস্থায় কী করবো? তা যাক, দাদুরই পছন্দ, সব কিছু মিলে বিয়েটা করতে হলো তাদের। যে কী যে বিপদে ছিলাম আমি বিয়ে করে, আরে বাবা। হ্যাঁ, যাক, খুব কষ্ট করে এতদূর আসা। তো যাক, এই যে বললাম যে এখন কাকতালীয় ব্যাপারটা কেমন, এখন জানি না কাকতালীয় কিনা, কারণ আমার বয়স এখনো 40-এর কোঠা পার হয়নি, 30-এর কোঠার ভিতরে আছি। এখন আমার ভিতরে কি একটা সন্দেহ কাজ করছে না বলতো এখনো? জি স্যার। জি স্যার। যেহেতু আমার ঘটনাটা ঘটে গেছে একটা, যে আমার মা মারা গেছে, তো সেই হিসাবে আমি ওটাতে বিশ্বাস করি আর না করি,
খটকা কিন্তু আমার মনের ভিতরে এখনো আছে। তো এইরকমভাবে হয়তোবা লোকমুখে বা কোনোভাবে অনেক কিছু প্রচলিত আছে যেগুলো কাকতালীয়ভাবে ঘটুক বা বাস্তবিকই ঘটুক, কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে মানুষ আর ওইটাকে পরীক্ষা করার মতো বা চেঞ্জ করার মতো সাহস করে না, যেটা আধুনিক যুগের মানুষ করে। তৎকালীন সময় মানুষ কেউ একজন কিছু বললে ওটাকে মানত, ঠিক আছে, ওটাকে মানতো যে এরকম সময় এদিকে তাকানো যাবে না, এই সময় ইয়া হলে প্লেটের নিচে পানি দিয়ে ভাত খাইতে হবে, হ্যাঁ এরকম আমরা করছি, মা বলতো, দাদু বলতো, দাদি বলতো, এরকম করতে বলতো। কিন্তু এখন আর সেগুলো কিন্তু কোনো বাস্তবতা নেই, এখন আর ওগুলো করাই হয় না, এখন আর ওগুলো কেউ মানেও না। তাহলে কে বা বলেছিল আর কেউ বা ওইগুলো কাজটা মেনেছিল? তো এরকম অনেক কথা আছে যেগুলো মানে কোনো উৎস থেকে কিভাবে এসেছে তা জানি না, কিন্তু আমরা ফলো করি বা আমরা মানি। সবসময় তোমার যুক্তি দিয়ে তোমাকে বিবেচনা করতে হবে, যুক্তি দিয়ে একটু বিবেচনা করতে হবে, হ্যাঁ। এবং বড় ভাইদের কথা না, একটু দয়া করে তোমার কলেজের নিশ্চয় টিচার আছে, তাদের কথা যে তারা স্যাররা কিভাবে খাতাটা অ্যাসেস করে। আর একটা সমস্যা হলো বাংলাদেশের যে এক এক টিচার এক এক রকম চাই উত্তর, এখানেও কোনো স্ট্যান্ডার্ড নাই, এখানেও কোনো স্ট্যান্ডার্ড নাই কিন্তু, ঠিক আছে। আমি একরকম চাচ্ছি, আমার পাশে আর এক কলেজ আছে সেও আর এক রকম চাচ্ছে, এরকম করে পুরো শিকারটা হচ্ছে কারা? আমাদের স্টুডেন্টরা। এই বিষয়ে কোনো ট্রেনিংও নাই, এই বিষয়টা ট্রেনিংও নাই যে আমরা স্টুডেন্টদের খাতা কীভাবে অ্যাসেস করবো, কতটুকু লিখলে পারে অ্যাসেস আমি তাকে মার্ক দিব। যে যার খুশি মতো মার্ক দিচ্ছে, একই প্রশ্নের উত্তরে কেউ বেশি পাচ্ছে আবার কেউ কম পাচ্ছে, ঠিক আছে। একই উত্তর লিখছে, হয়তো একই রকম হাতের লেখা, একই উত্তর, কিন্তু তারপরে দেখাচ্ছে ওখানে কম বেশি কিন্তু হচ্ছে। কারণটা কি? আমি হয়তো আমার ভালো লেগেছে তাই আমি উত্তরটা বেশি করে দিলাম, আর একজন হয়তো ভালো লাগেনি সে তাকে কম মার্ক দিয়ে দিল। এরকম করে ভোগান্তি কিন্তু হতেই থাকে। তো এই জন্য স্যারদেরকে জিজ্ঞাসা করবা, কারণ তারা একটা খাতা দেখে, যেহেতু তারা একটা রিলায়েবল আনসার দিতে পারবে, হ্যাঁ। এখন যদি কেউ বেশি লিখে কোনোভাবে মার্ক পেয়ে যায়, তাই না, সেটাকে তো আর স্ট্যান্ডার্ড হিসেবে ধরা যাবে না, যাবে যে এই যে প্রশ্নের উত্তরটা, হোয়াট ইজ দ্য রোল অফ সেলফ কন্ট্রোল ইন হিউম্যান লাইফ, এই প্রশ্নটার উত্তরে যদি কেউ 2 পেজ বা 2.5 পেজ আনসার করে, তাহলে সেটা কি শর্ট কোশ্চেনের আনসার হবে নাকি ভাব সম্প্রসারণ হয়ে যাবে বলো তো? ভাব সম্প্রসারণ হবে স্যার। যাকে বলে অ্যাম্পলিফিকেশন তো তোমার থার্ড ইয়াতে আছে, পার্ট সিতে আছে অ্যাম্পলিফিকেশন। একটা লাইন দিবে, ওই লাইনের উপরে তোমাকে উত্তর লিখতে হবে 10 মার্কের। তো আমি জানি না তোমরা এগুলো কীভাবে বিশ্বাস করবা, কি নিবা কি না নিবা, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমার একজন শিক্ষক হিসাবে, একজন এক্সামিনার হিসাবে আমি এই কথাগুলো বললাম। বাকিটা এখন তোমরা কি গ্রহণ করবা নাকি তোমাদের ব্যাপার, হ্যাঁ। তো যাই হোক, যত খুশি যদি পারো লিখবা, যদি মনে হয় যেখান থেকে আরো কিছু লেখা যেতে পারে তাহলে লিখতে পারো। তোমাদের বই বলতেছে এতটুকু লিখতে হবে, টিচার বলতেছে এতটুকু লিখতে হবে, শুধু বড় ভাইরা বলে 2-3 পেজ লিখতে হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার, আমাদের ফার্স্ট ইয়ারে যখন শুরুতে আমাদের এই ব্যাপারে কোনো ধারণা ছিল না, তখন আমাদের 1-2 জন ক্লাস টিচার বলেছিলেন যে তোমরা মানে একটা ধারণা দিছিলেন যে এই বইতে যে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া, যে এক্সাম্পল হিসেবে যে এই যে অ্যান্সারটা দেওয়া, তোমরা এটার মানে একটু লেখলে হবে না, তোমরা এটার সাথে আরো 2-1 লাইন বা একটু পারলে বাড়াইয়ে তোমাদের মতো লিখবা। এটা আমাদের ফার্স্ট স্যার, আমাদের ফার্স্টে এমন একটা কথা বলা হয়েছিল যে যতটুকু দেওয়া এতটুকু হবে না, তোমরা আরো বাড়াইয়ে লিখতে হবে, নইলে তোমরা প্রপার 4 মার্ক পাবে না। কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারে আমাদের আরেক ম্যাম বললো যে না, এটা তো থিওরিটিক্যাল টাইপের একটা কোশ্চেন, তো তোমরা এটা তো আর ড্রামা বা পোয়েট্রির মতো অনেক বড় বড় লিখতে পারবে না 4 মার্কসের জন্য, যতটুকু দরকার ততটুকু লিখলে, বেশি লিখলে হচ্ছে গিয়ে অনেক সময় টিচাররা বিরক্ত বোধ করে, কারণ তোমরা যখন এক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে চলে যাও, কোশ্চেনটার অ্যান্সার ভালো মতোই নিয়ে আসো, তারপর দেখা যায় যে বড় করার উদ্দেশ্যে তোমরা আবার ওটা হজবরলা করে ফেলো। তো এই জন্য বেশিরভাগ টিচাররাই এই কথা বলে, কিন্তু কিছু কিছু আমাদের টিচাররা বলেন যে তোমরা একটু বেশি লিখতে হবে, তখন আর কি আমরা অনেক সময় অনেকে একটু কনফিউজ হয়ে যাই যে বড় লিখবো নাকি এটুকু হবে, মানে এই কারণেই আমাদের সমস্যা দেখা দেয়। যে টিচার বলছে বড় লিখতে, সেই টিচার বুঝেই না, মানে একদমই বুঝে না এই বিষয়টা, তাহলে কি ঠিক আছে? ওই টিচারের কাছে খাতা পড়লে তুমি তাহলে কম মার্ক পাবে। এই জন্য তো আমি বললাম যে আমাদের সমস্যা আছে, আমাদের যথেষ্ট সমস্যা আছে, আমাদের কোনো স্ট্যান্ডার্ড নেই এবং যুক্তির বাইরে আমরা কথা বলি, যুক্তির বাইরে কথা বলি। এখানে যুক্তিটা কি বলো? এখানে যুক্তিটা হচ্ছে তুমি একটা প্যাসেজ পড়ে যা বলা হয়েছে তুমি তার পাই টু পাই আনসার করবা। বাড়তি আমি লিখতে যাবো এই জায়গায়, লেখার কোন যুক্তিতে আমি বেশি করে লিখবো এই জায়গায় বলো আমাকে? স্যার, আপনি যেভাবে বুঝালেন, হ্যাঁ আপনি যেভাবে বুঝালেন স্যার, এই যে এই একটা ইয়ার 1.5 বছরই হয়ে গেল স্যার, এভাবে কেউই বুঝায় নাই, আমরা বুঝি নাই স্যার, আমাদের কলেজ থেকে তো বলাই হয় নাই। না
না সেটাই সেটাই তো ঘটনা। কলেজ থেকে বলা হওয়া, ক্লাস নিয়মিত করা, স্যারের সাথে যোগাযোগ করে সেগুলো জানা, অনেকগুলো ব্যাপার রয়েছে। এখন জানি না কোনটা কি ঘটেছে, তবে আমার মতে যেটা সেটা আমি বললাম আমার যুক্তি দিয়ে। এখন বাকি যদি কোনো টিচার আবার বলে যে না এতে হবে না, তোমাকে 2-2.5 পেজ লিখতে হবে 4 মার্কের জন্য, তাহলে সেটা তার সেই টিচারের ব্যাপার। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো স্ট্যান্ডার্ড আমাদের বলে দেয়নি, কিন্তু যুক্তি তো একটা ব্যাপার রয়েছে নাকি? যুক্তিতে কি বলে বলো, যুক্তিতে বলে কি? আমি তো আইএলটিএস পরীক্ষা দিয়েছি, রিডিং এক জিনিস, রাইটিং আরেক জিনিস। রাইটিংয়ে অনেক বেশি লিখতে হয় না, যতটুকু স্ট্যান্ডার্ড, যে এখানে 100 ওয়ার্ড তো 100 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, 50 ওয়ার্ড 50 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, একটা স্ট্যান্ডার্ড থাকবে। আমাদের তো এরকম কোনো স্ট্যান্ডার্ড নেই। আর একটা হচ্ছে রিডিংয়ে শুধু রিডিংয়ের উপর গুরুত্ব দেওয়া হবে, রাইটিংয়ের উপরে না। আমরা এইটুকু কোশ্চেনের আনসার দিয়ে বোঝাতে চাচ্ছি যে তুমি রিডিংটা বুঝেছো কিনা। তুমি এইটাকে যদি 1 লাইনে 2 লাইনে উত্তর লেখো তাহলে বুঝে নিব যে হ্যাঁ তুমি বুঝেছো। মানে আমার গুরুত্ব হচ্ছে রিডিংয়ের উপরে, রাইটিংয়ের উপরে না। তুমি কয় পেজ লিখবা সেটার উপরে আমি তোমাকে মার্ক দিব না। আমি তোমাকে মার্ক দিব হচ্ছে তুমি প্যাসেজটা পড়ে আপ টু দ্য মার্কে কোশ্চেন আনসারটা করতে পেরেছো, তার উপর আমি মার্ক দিব। রিডিংয়ের উপর মার্ক, তোমার রাইটিংয়ের উপর তো মার্ক না। যদি রাইটিংয়ের উপর তো তাহলে এটা নাম দেওয়া লাগতো রাইটিং স্কিলস। এখানে রিডিং স্কিলস নাম দিয়ে লাভ কি বলো? এটার নাম রিডিং স্কিলস দেওয়ার কি দরকার ছিল? তার পেজ মানে মার্কই দিবে না। মানে যদি 4 মার্ক করতে নয় তাহলে ধরেন 3 পেজ 4 পেজ লাগাই রাখবে, না হলে মার্ক দিবে না। এরকম বলে লিখে আসবা। এখন কি লিখবো কোন দিকে, অতগুলা কি লিখবো? মানে এমনিতে তো মাথা থাক না। আরে ভাই শোন, ওই টিচার বোঝে না বা জানে না যে 4 মার্ক মানে যে রিডিং স্কিলে 4 মার্ক বা ড্রামা বা পোয়েট্রি 4 মার্কের প্রশ্নের ধরন আলাদা। উনি সেটা বোঝে না, কোথা থেকে কিভাবে লিখতে হবে সেটা বোঝে না। তো ওইসব কথা শুনে আমাদের লাভ আছে? বড় ভাইকে ওই জন্য মানা যায় না, ওনারা ফাও কথা বলে। করলে তো একটা বিষয় আসলে, কিন্তু ডিপার্টমেন্টের ধরে হেড উনি মানে খাতাপত্র কাটে, দেখি যে 2 দিনে ওনার মানে 2 দিনও 1 ঘন্টাও টাইম লাগে না, 15 মিনিট 20 মিনিটের মধ্যে মেলা সব খাতা কাটা শেষ। কি করে আল্লাহ ভালো জানে। তো ঠিক আছে, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ এই জায়গাটা নিয়ে অনেকের মধ্যে ঝামেলা আছে। তো আমি বোঝানোর চেষ্টা করলাম, এবার বাকিটা গ্রহণ করবা কি না করবা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো কারণ অনেক টিচার অবশ্যই গ্রহণ করবে, বুঝছেন? না বলেন আমরা কলেজে যাই, ম্যাডাম পড়াই বা স্যার পড়ায়, ওদের সাথে আবার কেউ মিলে না। মানে ওরা কিবা উল্টা কিবা বলে, কেমন কেমন একটা মনে হয় যে মিলতেছে না। সবার পড়ানোর ধরনটা এক না ভাই। আচ্ছা আমার বলো। আমার ফার্স্ট ইয়ারে হচ্ছে ইংলিশ রিডিং স্কিলে আমার স্যার এত খারাপ রেজাল্ট আসছে যেটা বলার বাইরে। আমি মোটামুটি ভালোই পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি ছোট ছোট করেই লিখছিলাম, আপনি যে ফার্স্ট ইয়ারে যে ক্লাসগুলোতে বলছিলেন ওরকম করে। পরে আমার রেজাল্ট দিয়ে আসছে, মানে আমার যে মানে ওই সাবজেক্টে সব থেকে মনে হয় খারাপ আসছে। এখন ওইটার জন্য আমাকে ইমপ্রুভমেন্ট দিতে হবে আবার। ওই সাবজেক্টটা সবসময় সবারই খারাপ থাকে, দেখা যাচ্ছে যে 3.30 পেয়েছে তারও দেখা যাচ্ছে ওটাতেই সবচেয়ে খারাপ। হ্যাঁ, আর এটা নিয়ে এজন্য টিচারের মেন্টালিটির উপর মার্ক আসে। তো এটা হচ্ছে তোমরা কি উপস্থাপন করতেছো, কতটুকু সুন্দর উপস্থাপন করতেছো, এগুলো আসলে ডিপেন্ড করে। হ্যাঁ, ডিপেন্ড করে। এখন কিভাবে বলবো, এর কোনো স্ট্যান্ডার্ড নাই, আমার বলারও কিছু নাই। হ্যাঁ, যে আসলে কি বলবো, এখন সেটা কোন স্যারের কাছে খাতা পড়তেছে আর সেই স্যার কি চাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ওই লিখে কেউ ভালো মার্ক পেলো, আবার ওই লিখে কেউ খারাপ মার্ক পেলো, এখানে কিছু করার নাই। ওই জন্য এখন কি পরামর্শ দেবো তোমাদের, বলো? ছোট করে লিখবা নাকি বড় করে লিখবা? এই পরামর্শ দেওয়ার মতো আমার অ্যাবিলিটি নাই। আমার অ্যাবিলিটি একটাই, যৌক্তিক চিন্তাভাবনা, যে রিডিং স্কিলসে আমার যেটা মনে হয়, আমি এতদিন পর্যন্ত রিডিং স্কিলস সম্পর্কে যা বুঝেছি সেটা হলো রিডিং স্কিলসের উপর গুরুত্ব থাকবে, তোমার রাইটিংয়ে তুমি এক্সাক্ট আনসারটা করবা, এটা হলো বড় কথা। এখন বাকি কোন স্যার কীভাবে নিবে সেটা তো বলা মুশকিল। সেটা বলা মুশকিল। স্যার কলেজে কি এই সাবজেক্ট পড়ায়? আমাদের ফার্স্ট ইয়ারে বোধ হয় সর্বোচ্চ 2 দিন বোধ হয় করাইছিল স্যার। রাইটিং স্কিলে যে নিয়ম কানুন সেগুলাও স্যার আমরা আপনার ভিডিও দেখা দেখা শিখছি, আর বই থেকে কিচ্ছু দেখায় নাই। আমাদের কলেজে তো শুরুই করে নাই এই দুইটা সাবজেক্ট এখনো। ওগুলা তো পড়া লাগে না, তো দিতে চায় না, এরকম আর কি, যে ভাবে যে এগুলো পড়ানোর কিছু নাই। কিন্তু এখানে এটা এই দুটা পড়াতে স্টাডি গাইড কিনে পড়ে টরে চল যাও, এলাই কমপ্লিট করা পারবি না, অত পরে কি হয় এলা বলে। কাজে তোমাদের কোনো বই কিছু নাই, নিজের মতো করে মানে জিঙ্গে হোক করে চল যাও,
এটা পরামর্শ নাই তো ঠিক আছে, আমরা একটু তাহলে আমাদের পড়াতে চলে আসি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের পড়াতে একটু আসি। তো দেখো এখানে আমি কয়েকটা একটু প্যাসেজ একটু পড়বো, ছোট ছোট দেখে বা অ্যাবস্ট্রাক্ট ধারণা দেখে তোমরা পড়বা, কারণ এখানে তো আর আমার পড়িয়ে দেওয়ার কিছু নাই, তোমরা এখন যথেষ্ট পড়তে পারবা। আমি একটা অ্যাবস্ট্রাক্ট কোনো একটা টপিক দেখে প্রথমে একটু আলোচনা করি, আর এই প্যাসেজগুলো তোমরা নিজেরা একটু পড়বা, ঠিক আছে? নিজেদের এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনাটা থাকুক আর না থাকুক, দয়া করে একটু পড়ে যাও, পড়বা। লাভ, আচ্ছা এই ধারণা, এটা নিয়ে আমরা একটু পড়ি, সবাই একটু পড়ে ফেলি সবাই। হ্যাঁ, এইটা যেহেতু তোমাদের পরিচিত গল্পের ভিতরেও আছে। প্যাসেজ 7, সবার কাছে কি বইটা আছে? জি স্যার আছে। জি স্যার আছে। যদি বই না থাকে আমি স্ক্রিনে ধরে রাখতেছি, আমি সময় দিব হচ্ছে পুরো প্যাসেজটা পড়ার জন্য হচ্ছে সর্বোচ্চ 10 মিনিট। তার আগে যদি হয়ে যায় একটু হাত তুলবা সবাই। আমি ভিডিও রেকর্ডটা বন্ধ করলাম। কি হলো? তোমরা কি লাইনে আছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তো আশা করি সবার হয়ে গেছে, অনেকে হাত তুলেছ, যাক অনেকে হাত তুলেছ, ওকে ভেরি গুড। তাহলে দেখো প্যাসেজটা যে আমরা পড়লাম, প্যাসেজটা খুবই সহজ নাকি? এখানে জটিল কিছু আছে যে লাইনটা স্যার আমি বুঝি নাই, এমন কেউ আছো? না স্যার, সহজই আছে। না স্যার, ঠিক আছে। এরকম সহজ জাতীয়ই আসবে, খুব যে জটিল আসবে তা না, খুব ইজি জিনিস আসবে। এখন আমরা একটু কোশ্চেনের দিকে একটু তাকাই। প্রথম বলা আছে হোয়াট ইজ লাভ অ্যান্ড হোয়াট আর দ্য ক্লাসিফিকেশনস অফ লাভ। এই কোশ্চেনের উত্তরটা আমাকে করতে হবে। প্রথম হচ্ছে লাভ কি এবং লাভের ক্লাসিফিকেশন কি। আর কিছু চাওয়া হয়েছে? না স্যার। না, দুইটা। তাহলে লাভের সংজ্ঞা হচ্ছে এটাই তো নাকি? লাভ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ স্ট্রং ফিলিং অফ ডিপ অ্যাফেকশন ফর সামবডি অর সামথিং। Love can be classified into various types: universal love, parental love, friendly love, sexual or romantic love, married love, neighborly love, monetary love and specific love. এই তো এইটুকু হলো লাভের ক্লাসিফিকেশন। এইবার পরবর্তীতে কি করা হয়েছে? ইউনিভার্সাল লাভ, প্যারেন্টাল লাভ, এগুলোর আবার বিশ্লেষণ করা হয়েছে। তুমি কি বিশ্লেষণগুলো দিবা নাকি শুধু লাভের ক্লাসিফিকেশনটুকু দিবা? জাস্ট ক্লাসিফিকেশন তুমি যদি ক্লাসিফিকেশন দিতে যাও তাহলে তো বেশি বড় হবে না, এইটুকুই হবে, এছাড়া তো কিছু করার নেই। আর কিছু বলা যাবে? তাহলে তোমাকে কি কি করতে হবে? প্রত্যেকটা লাভের এখন আবার ডেফিনেশন দিতে হবে নাকি, এবং কি করতে হবে? এর এক্সাম্পল দিতে হবে। এমন কিছু কি এর ভিতরে আছে? না। জি স্যার। বলো এখন কি করা যায়? যে এক্সাম্পল আছে তাই না, যে ফর এক্সাম্পল এটা দেওয়া আছে, তাহলে তোমার তো তাহলে পুরো প্যাসেজটাই উত্তর করতে হবে নাকি? দেখো তো। জি স্যার। কিন্তু ওটা তো চাইনি, দেব কেন? দেখো স্যার এই যে নাটশিয়াল লাভ ওইটা কি মানে বিবাহ অর্থে বোঝাইছে? ওই ম্যারিড, হ্যাঁ নাফসাল নাম মানে হচ্ছে এই যে তোমার ম্যারিড লাভ। হ্যাঁ, ম্যারিড লাভ। আচ্ছা তাহলে এটা গেল। দেখো এরপর হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ইউনিভার্সাল লাভ অ্যান্ড প্যারেন্টাল লাভ। তাহলে প্যারেন্টাল লাভ এবং ইউনিভার্সাল লাভের মধ্যে পার্থক্যটা কি? তাহলে দুটো লাভের মধ্যে আমাকে এই সংজ্ঞাটা বুঝতে হবে। তাহলে হচ্ছে কি, প্রথমে হচ্ছে ইউনিভার্সাল লাভ আর হচ্ছে প্যারেন্টাল লাভ। প্যারেন্টাল লাভ মানে কাদের ভিতরে? এটা প্যারেন্ট আর পিতামাতা সন্তান এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নাকি? তাহলে প্যারেন্টাল লাভ ইজ দ্য অ্যাফেকশন এক্সিস্ট বিটুইন প্যারেন্টস চিলড্রেন, প্যারেন্টস ফর দেয়ার চিলড্রেন, হ্যাঁ, অথবা চিলড্রেন ফর দেয়ার প্যারেন্টস, অথবা প্যারেন্টস ফর দেয়ার চিলড্রেন, বা বিটুইন প্যারেন্ট চিলড্রেন। এটা হচ্ছে প্যারেন্টাল লাভ, তাই তো? আর ইউনিভার্সাল লাভ কি? সব কিছুর প্রতি, তাই না? ইউনিভার্সাল লাভ মানে কি? সে সব কিছু, ছোট বড় সকল, মানে সৃষ্টির সব কিছুর জন্য যে ভালোবাসা, সেটা হচ্ছে কি? ইউনিভার্সাল লাভ। যে লাভটা আমরা এসটি কোল্ডিজের পড়েছিলাম, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানে পড়েছি তো নাকি? জি স্যার। জি স্যার। স্মল সব কিছুর প্রতি যে ভালোবাসা, সেটা হচ্ছে ইউনিভার্সাল লাভ। তাহলে এটার এখন ডিফারেন্স দিতে হবে। তাহলে আমাকে দুইটা লাভের ভিতরে আগে সংজ্ঞায়িত করতে হবে। তাহলে প্রথমে দেখো লাভের সংজ্ঞা দিল, লাভ ইজ আ স্ট্রং ফিলিং। তারপরে দেয়ার আর ভেরিয়াস টাইপ, তার ভিতরে হচ্ছে ইউনিভার্সাল লাভ এন্ড প্যারেন্টাল লাভ আর টু অফ দেম। এটা তোমাকে একটু ওই সাথে বড় করো। ইউনিভার্সাল লাভ মিন্স দ্য লাভ ফর অল ক্রিয়েচার্স ক্রিয়েটেড বাই আল্লাহ।
অল ক্রিয়েচার্স আর ক্রিয়েটেড বাই আল্লাহ। দেখো বড় করার জন্য কি করছে, দেখো বড় করার জন্য জাস্ট লাইনের রিপিটেশন, ঠিক আছে তো। সো উই শুড লাভ অল ক্রিয়েচার্স গ্রেট অ্যান্ড স্মল। অন্যদিকে প্যারেন্টাল লাভ অন দ্য আদার হ্যান্ড মিনস দ্য লাভ অফ প্যারেন্টস ফর দেয়ার চিলড্রেন। এর বাইরে আর কিছু বলার আছে? না স্যার। এখন তুমি যা আমরা সর্বোচ্চ এক্সাম্পল গুলো দিতে পারি। এখন রিপিটেশন হবে, এখন যা কিছু বলবা কি হবে এর ভিতরে রিপিটেশন হবে নাকি? রিপিটেশন, হ্যাঁ রিপিটেশন হবে। এখন যদি কোনো টিচার পেজ গুণে নাম্বার দেয় তার জন্য তোমাকে বড় লিখতে হবে। এখন তাহলে এক কাজ করতে হবে, ঠিক আছে তো, যে স্যার আমরা একই কোশ্চেন আনসার দুই রকম করে লিখবো, ছোট এবং বড়, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা গ্রহণ করে নিন, হবে না? স্যার রিডিং স্কিল এমনিতে অনেক টাইম থাকে, ডাবল লেখাও যায়, প্রবলেম হয় না। হ্যাঁ তাই লিখে ফেলবা যত খুশি। হ্যাঁ অর দিয়ে লিখতে হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ফ্রেন্ডলি লাভ অ্যান্ড রোমান্টিক লাভ। এখন ওই যে কথাগুলোই তো ঘুরে ফিরে আসবে নাকি? এবার বলছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লাভ। ভালোবাসার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি? এখন এখানে কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কোনো কথা বলা হয়েছে? জি স্যার বলা হয়েছে। এই যেখানে তো দ্য অ্যাডভান্টেজ অফ লাভ ইজ দ্যাট ইট কনকুয়ার্স অল, তাই তো, ইট মেক্স দ্য ওয়ার্ল্ড গো রাউন্ড। অন্যদিকে দ্য ডিসঅ্যাডভান্টেজ অর ডেঞ্জার অফ লাভ ক্যান নট বি অ্যাসক্রাইব টু এভরি কাইন্ড অফ লাভ। সব লাভের ক্ষেত্রে ক্ষতিকর দিক নেই। তাহলে ক্ষতিকর দিক আছে এমন কোন লাভের কথা এখানে বলা হয়েছে? হ্যাঁ জি স্যার। জি স্যার। মানি 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 মানি, তাই না? তারপর হচ্ছে সেন্সুয়াল লাভ যেটা বলা হয়, হ্যাঁ, যে এই যে ওয়ান্টন লাভ যেটা বলা হয়, ওয়ান্টন লাভ করাপ্ট আর এমবেজিড। ওয়ান্টন লাভ মানে কি, ওই যে সেক্সুয়াল বা সেন্সুয়াল লাভ, এই লাভটা আমাদেরকে করাপ্ট করে, এমবেজ করে। তাহলে এই দুটো লাভের কথা আমরা নিয়ে আসতে পারি ডিসঅ্যাডভান্টেজে। তাহলে কি বলতে দেখো এই জায়গায়, যে লাভ ইজ ইউনিভার্সাল ফিলিং, দ্য অ্যাডভান্টেজ অফ লাভ আর ইট কনকুয়ার্স অল। ইউনিভার্সাল লাভ ওই যে মেক্স দ্য সোসাইটি পিসফুল। ম্যারিড লাভ রেজাল্টস ইন চিলড্রেন হুইচ মেক্স দ্য ওয়ার্ল্ড গো রাউন্ড, মানে যে জেনারেশন নিয়ে এসে পৃথিবীটাকে চালায় আর কি, এটা এই কটায় কথা বলা আছে। অন্যদিকে ডিসঅ্যাডভান্টেজ কি, লাভ অফ মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস। রোমান্টিক লাভ কি করে, ডেথ অর সুইসাইড, এটা কি বলা আছে এখানে? রোমান্টিক লাভ জি স্যার আছে। আছে? জি স্যার আছে। হ্যাঁ এই যে ডেথ, তাই তো, টু মাস রোমান্টিক লাভ, টু মাস ডেথ অ্যান্ড সুইসাইড, এটা বলতে হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে এখানে, ইমোরাল লাভ ডিগ্রেড, ডিগ্রেড মানে ওই যে এমবেস, হ্যাঁ, ওয়ান্টন বা ইমোরাল লাভ, যেটা হচ্ছে ওয়ান্টন লাভ বলা হচ্ছে এখানে। হ্যাঁ, ওয়ান্টন লাভ কি করে, করাপ্ট অ্যান্ড এমবেজ করে। তাহলে এই কটা কথা আছে, এর থেকে আর বাইরের কথা আর আছে কিছু? না স্যার। না স্যার। তাহলে এইটুকু হলো। তারপর বলছে কি নাফসাল লাভ, এটা এক্সপ্লেন করতে হবে, এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে নাফসাল লাভ কি। নাফসাল লাভ মেক ম্যানকাইন্ড, মানে বিবাহিত যে ভালোবাসা সেটা জেনারেশন সৃষ্টি করে। মেক মানে কি, সৃষ্টি করা বা তৈরি করা, তাই না? ফ্রেন্ডলি লাভ কি করে, পারফেক্টলি। ফ্রেন্ডলি লাভ মানে কি, সব কিছুর প্রতি যে ভালোবাসা, যেটা আমরা ইউনিভার্সাল লাভ বলতে পারি। হ্যাঁ, আর হচ্ছে ওয়ান্টন লাভ, যেটা হচ্ছে কি টু মাস রোমান্টিক লাভ, যেটা আমাদেরকে করাপ্ট করে। হ্যাঁ, এইটা তাই বলছে দিস কোটেশন ইজ টেকেন ফ্রম ফ্রান্সিস বেকন। এটা কি বলা আছে যে কার থেকে নেওয়া হয়েছে? ফ্রান্সিস জি স্যার বলা আছে। জি স্যার বলা, জি স্যার শুধু বেকন আছে। বেকন রাইটলি সেইজ, এটা তাহলে এখান থেকে দিবা। এটা হচ্ছে অফ লাভ, তোমরা থার্ড ইয়ারে পড়বা, এটা অফ লাভ নামে একটা আছে, ওখান থেকে বলা হয়েছে। হ্যাঁ, তাই বলছে দেখো দ্য কোটেশন ইজ টেকেন ফ্রম ফ্রান্সিস বেকন। হিয়ার বেকন এক্সপ্লেইন দ্য নেচার অফ থ্রি কাইন্ডস অফ লাভ, হ্যাঁ, ম্যারিড লাভ, ফ্রেন্ডলি লাভ অ্যান্ড ইমোরাল লাভ। নাফসাল লাভ মিনস দ্য লাভ বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ইট রেজাল্টস ইন চিলড্রেন অ্যান্ড মেক্স দ্য ওয়ার্ল্ড গো রাউন্ড, যেটা বলা হলো। ফ্রেন্ডলি লাভ ইজ দ্য অ্যাফেকশন বিটুইন ফ্রেন্ডস, ইট ইনোভলস ম্যান অ্যান্ড মেক্স ম্যানকাইন্ড পারফেক্ট। But the third kind of love is the worst of all. It is the wanton love or immoral love. It also refers to lust, which degrades man. But the Bacon is in favor of married love and friendly love. He does not support wanton love. এইভাবে তোমাকে এক্সপ্লেন করতে হলো। এই তাহলে এই এতটুকুই বলা যাবে, এর থেকে বেশি বলা যাবে নাকি আরো বলতে হবে? না স্যার ঠিক আছে। দেখো এখানে দু চারটা কথা এসেছে বাড়তি, কথাটাকে একটু এক্সপ্লেন করার জন্য, লিংক লাগানোর জন্য, কিন্তু বইয়ের বাইরে তো কোনো কথা আসেনি। আসছে বইয়ের বাইরে আসছে ওই একটা সেন্টেন্সকে ভেঙে তিনটা সেন্টেন্স বানিয়েছে, এবং কিছুটা সিনোনিমাস অ্যান্টোনিমাস ওয়ার্ড, যেমন ডিগ্রেড মানে কি, ওখানে এমবেস করা, সেটা ব্যবহার না করে করেছে কি ডিগ্রেড করা, তাই না? হ্যাঁ, এই কথাগুলো এখানে মেনলি বলা হয়েছে। তো দেখো এখানে যেহেতু বলা হচ্ছে যে ওয়ান্টন লাভ অ্যান্ড করাপ্ট অ্যান্ড এমবেজিড, অতএব এটাকে কি সাপোর্ট করবে?
না স্যার। হ্যাঁ না সাপোর্ট স্যার। করবে না, কিন্তু মানুষজন অধিকাংশ কোন লাভটা করে এই তিনটার ভিতরে? ওটাই করে, ওয়ান টন লাভ। ওয়ান টন লাভই বেশি হয়। ওয়ান টন লাভ করে। এই ওয়ান জি টন স্যার। লাভকে আমরা মনে করি যে লাভ, হ্যাঁ আমরা মনে করি লাভ, হ্যাঁ এই বিষয়ে স্কুল কলেজের যে ভালোবাসাগুলো সেগুলো হচ্ছে ওয়ান টন লাভ। হ্যাঁ এই লাভটা ততক্ষণ পর্যন্ত মানে নাফসাল লাভ হবে না যতক্ষণ পর্যন্ত বিয়ে না হচ্ছে। বিয়ে হওয়ার পর সেই বিয়ে আসলেই সেটা কি নাফসাল লাভ হবে কিনা সেটা বিয়ের পরে বোঝা যায়, কারণ 10 বছর প্রেম করে বিয়ের পরের দিনই ডিভোর্স হয় না এরকম? স্থায়িত্বের উপর নির্ভর করবে স্যার। তাহলে সেটা বোঝা গেছে এটা ছিল ওয়ান টন লাভ, সেটা নাফসাল লাভে পরিণত হয়নি। আর নাফসাল লাভ কোনটা হয়? মনে করো অপরিচিত ছেলে বা মেয়ের বিয়ে হয়েছে, হ্যাঁ তো 1 বছর 1.5 বছর থাকতে থাকতে তাদের ভিতরে এমন একটা মিল বন্ধন তৈরি হবে যে একজন আরেকজনকে গভীর ভালোবাসায় ইয়ে হবে। তো এরকম এখন ভালোবাসা কোনটা কেমন আর ফ্রেন্ডলি লাভ কেমন? এই যে বন্ধুদের মধ্যে ভালোবাসা আছে, তাই না? গ্রামের এলাকার মানুষের মধ্যে যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আছে, এগুলোকে ফ্রেন্ডলি লাভের মধ্যে ফেলা হয়েছে। তো এই হচ্ছে আমাদের 5টা কোশ্চেন আনসার, এই 5টা কোশ্চেন এবং তাদের আনসার। কি খুব ইজি না খুব কঠিন? না স্যার, খুব ইজি। ইজি স্যার। বলো স্যার সবই তো বুঝি, শুধু পরীক্ষায় মার্ক পায় না নাকি? হ্যাঁ স্যার রিডিং স্কিলে মার্ক কিছুই না স্যার। ইজি স্যার। ওকে, এবার হচ্ছে আমরা আরেকটা দেখি, হাফ ট্রুথ। আচ্ছা ওটা আমরা একটু পরে যাই। টলারেন্স নিয়ে একটু কথা বলি। হ্যাঁ টলারেন্স এটা একটা অ্যাবস্ট্রাক্ট, দেখো অ্যাবস্ট্রাক্ট ধারণাগুলোই মিললে এখানে দেখা হয়েছে। তো তোমরা এটা পড়ে ফেলো, এখানে তো আমার সাহায্যের চেয়ে তোমরাই এখন ভালো পারবা। তাহলে টলারেন্সটা পড়তে শুরু করে, এখন বাজে হচ্ছে 7:57। দেখি কতটুকুর মধ্যে তোমরা দ্রুত শেষ করতে পারো, হাত তুলবা, তাহলে আমি বুঝে নিব যে তোমাদের হয়ে গেছে। একটু প্যাসেজটা নিয়ে দেখি, কথা বলি। প্যাসেজটা বুঝতে কি সবার সমস্যা হয়েছে? খুব জটিল লাগতেছে? স্যার একটু বুঝতে পারছি স্যার। আচ্ছা দেখি তাহলে একটু বুঝতে পারো। স্যার ওয়ার্ডগুলো একটু কঠিন, কিন্তু পুরোপুরি আসলে কি বলছে মানে সারমর্মটা বুঝতে পারছি। আচ্ছা ওইটুকু বুঝলে হবে। রিডিং স্কিলসের ধারণা হচ্ছে যে তুমি কি বিষয় নিয়ে কথা বলছো সেটা বুঝতে পারলেই হবে। হ্যাঁ আর যেহেতু আমাদের কোশ্চেন আনসারের আদলে আগাতে হবে, তো সেই হিসেবে আমরা কোশ্চেন দিয়ে আগাই, তাহলে বুঝতে পারবো। প্রথম কোশ্চেনটা কি ছিল? হোয়াই ইজ টলারেন্স দ্য মোস্ট নিডেড ক্যারেক্টারিস্টিক্স? টলারেন্স সবচেয়ে এত গুরুত্বপূর্ণ কেন? টলারেন্স এত প্রয়োজনীয় কেন? তাহলে আমরা দেখি, টলারেন্স ইজ মোস্ট নিডেড there where opinions are divided, beliefs are different, creeds and ideologies are opposed to each other. তাহলে টলারেন্স কোথায় দরকার? যেখানে দুইজনের মিল আছে সেখানে, নাকি যেখানে মতের অমিল আছে সেখানে? কোন জায়গায়? মনে করো যেখানে মাত্র এক ধর্মের মানুষ বসবাস করে, এক ধর্মের মানুষ, একটা গ্রাম বা একটা এলাকায় এক ধর্মের মানুষ বসবাস করে, ওখানে কি টলারেন্সের প্রয়োজন আছে? না স্যার। একই বিশ্বাসী, কিন্তু টলারেন্স সেখানে প্রয়োজন যেখানে 3-4 ধর্মের মানুষ এক জায়গাতে বসবাস করে। সেখানে আমরা একজনের কথা আর একজন সহ্য করতে পারি কিনা। যেমন আমাদের এখানে আমরা 3-4 ধর্মের মানুষ আছি, হয়তোবা আমাদের খাওয়া দাওয়ার মধ্যে সমস্যা আছে, পোশাকের মধ্যে সমস্যা আছে, ধর্মীয় বিশ্বাসের মধ্যে সমস্যা আছে, কিন্তু একটা জায়গাতে আমরা সবাই এক। সেই জায়গাটা কি? এখানে আমরা পড়াশোনা করতে এসেছি এবং আমরা যাই বলি ওই কথাটুকুই বলবো, তাই না? ওই জায়গাতে আমরা কিন্তু মিলে আছি। এখন ধর্ম নিয়ে যদি কথা বলা শুরু করা হয় তাহলে কি হবে বলতো? মোটামুটি মাথা খারাপ হয়ে যাবে নাকি? হ্যাঁ যেটা হয়েছিল কখন তোমাদের ব্যাচেই তো হয়েছিল, মানে ফার্স্ট ইয়ারে না? আমাদের ফার্স্ট ইয়ারে হয়েছিল। ওখানে আমরা পড়ার উদ্দেশ্যে কথা বলেছি, কারো ধর্মের বিরোধিতা করার জন্য না। হ্যাঁ এইখানে যে ব্যাপারটা ঘটেছিল ওইখানে টলারেন্স না থাকার ব্যাপারটা ঘটেছিল, যে আমি সহ্য করতে পারবো না, ব্যাপারটা এরকম। তাই টলারেন্স হচ্ছে সেখানেই প্রয়োজন যেখানে আমাদের মতামত বিভিন্ন, দেখো অপিনিয়নস আর ডিভাইডেড, বিলিফস আর ডিফারেন্ট এন্ড ক্রিডস এন্ড আইডিওলজিস। ক্রিডস মানে কি? ধর্মীয় বিশ্বাস না, এটা হচ্ছে আমাদের প্রথাগত বিশ্বাস। স্যার এটা মতবাদ। হ্যাঁ প্রথাগত যে বিশ্বাস, এবং আইডিওলজি বা আদর্শ যেগুলো ভিন্ন। যেমন হচ্ছে আমেরিকার আদর্শ রাশিয়ার আদর্শ কি এক হলো? না স্যার। ইউরোপিয়ানরা পুঁজিবাদে বিশ্বাসী, আর হচ্ছে এদিকে চায়না, উত্তর কোরিয়া, তাই তো, তারপর রাশিয়া, এগুলো হচ্ছে কিসে বিশ্বাসী? সমাজতন্ত্র বিশ্বাসী। তাহলে এদের ধারণা এরকম। তারপর ধরো ধর্মের মধ্যে এক হলেও আবার ভিন্নতা নেই। যেমন সৌদি আরবের সব দেশ কি সবাইকে ভালোবাসে? ওরা একই ধর্মের বলে, ইসলাম বলে, না ওদের ভিতরে ভিন্নতা আছে? আমাদের মধ্যেও আছে। শিয়া সুন্নি ভিন্নতা আছে। খ্রিস্টানিটির মধ্যে ভিন্নতা আছে না? আছে। ক্যাথলিসিজম, প্রোটেস্ট্যান্টিজম এর ভিন্নতা আছে। হিন্দুইজমের মধ্যেও বিশ্বাস ভিন্নতা আছে, তাই না? কয়েকটা স্টেপ আছে, 4টার মতো মনে হয় আলাদা বিশ্বাস আছে।
মানে আলাদা ভাগ আছে। তো এগুলোর মধ্যে কি হচ্ছে, যদি আমরা একসাথে থাকতে চাই তাহলে টলারেন্স আমাদের মধ্যে প্রয়োজন। কারণটা কি, ইট টিচেস ওয়ান, কারণ এটা একজনকে শেখায় টু টলারেট আদার্স অপিনিয়নস। হ্যাঁ, একটা ট্রেনিং করতে গিয়ে একটা ঘটনা ঘটেছিল আমাদের। দেখো আমরা কিন্তু এই শিক্ষিত পর্যায়ে এসেও আমরা কিছু কিছু জায়গায় ভুল করি। কেমনটা হয়েছিল, যে ওখানে আমরা 45 জন একটা ট্রেনিংয়ে ছিলাম নাইমে, তোমরা জানো ওই যে আমরা পটুয়াখালী বাইরে কোথায় ঘুরতে গেছিলাম সেই সময়। হ্যাঁ, ওখানে আমরা 45 জন ছিলাম, তার ভিতরে ক্রিশ্চিয়ান ছিলাম আমি একজন, বুদ্ধিজমের ছিল হচ্ছে 2 জন, আর বাকি ইসলাম এবং হিন্দুইজম 50-50। হিন্দুইজম কিন্তু বিভিন্ন জায়গাতে বেশ ভালো একটা শিক্ষা দীক্ষার দিক থেকে অনেক জায়গায় বেশ উন্নত দেখি আমি। হ্যাঁ, তা প্রায় ধরো যদি 40 জন হয়, বাকি 40 জনের মধ্যে 20 জন মুসলিম বা আর 20 জন হচ্ছে হিন্দু। এখন একজন স্যার হঠাৎ করে বলে বসলো যে, মানে কি কথার প্রেক্ষিতে আমি জানি না, আমার ঠিক খেয়াল নেই, হঠাৎ করে ওই স্যারটা বলে বসলেন যে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন। এই কথাটা উনি ওখানে বলেছিলেন। এই কথাটা কি ওই জায়গায় প্রযোজ্য কিনা বলাটা? না স্যার, একদম প্রযোজ্য না স্যার। ওই জায়গায় মোটামুটি একটা কিন্তু কনফ্লিক্ট বেঁধে গেল কিন্তু ওই সময়, বিশেষ করে হিন্দুইজম এবং মানে ইসলাম এটার ভিতরে একটু কথা বলতে গিয়ে তিনি ওই কথাটা বলেছিলেন, একটা কনফ্লিক্ট কিন্তু বেঁধে গেল স্যারের সাথে। হ্যাঁ, তাহলে ওই জায়গাতে দেখো ওই কথাটা একদিকে বলা ঠিক হয়নি। হ্যাঁ, হতে পারে তোমার সব ধর্ম সবার কাছে বেস্ট, কারো ধর্ম কি কারো কাছে কি ছোট, বলো? না স্যার, সবারটাই যার যার কাছে বেস্ট এবং সে জীবন দিতে পারে তার ধর্মের জন্য, এই বিশ্বাস নিয়ে চলে। কিন্তু ওই যে টলারেন্স যেটা দরকার আমাদের, বলছে ইট টিচেস ওয়ান টু টলারেট আদার্স অপিনিয়ন্স। হয়তোবা টিচার ওই ক্ষেত্রে ওটা কেন বলেছিলেন সেটাও হয়তোবা আমাদের গ্রহণযোগ্য, মানে বিষয়টা ভাবতে হতো যে কেন তিনি এই কথাটা বলেছিলেন, হয়তো কোনো একটা কারণ ছিল। তা বলছে বিলিফস, ক্রিডস, পলিসিস অ্যান্ড পলিটিক্স। এই যে পলিটিক্স, হ্যাঁ, বিএনপি, আওয়ামী লীগ, আমাদের দেশে কি পলিটিক্সের মধ্যে টলারেন্স আছে? বিশ্বাস আমরা কি মানতে পারি? না স্যার, আমেরিকার মতো একটা উন্নত দেশ, ইংল্যান্ডের মতো একটা উন্নত দেশ, ওখানে কি ভিন্ন দল নাই? বলো, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিক পার্টি নাই? ওরা কয়জন কবে মারামারি করেছে রাস্তার ভিতর? কে কয়জন কাকে খুন করেছে? কয়টা নিউজ পেয়েছো তোমরা, বলো তো? ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র সমাজ, এই নিয়ে মারামারি কয়টা হয়েছে ওই দেশ, ইউরোপ, আমেরিকাতে? কোন দেশে কয়টা হয়েছে বলো? নিউজে আসা দেখা যায় না। হ্যাঁ, নিউজে দেখা যায় না, হয়তো ওরা গোপন রেখে ফেলে, তাই তো? গোপন করে ফেলে হয়তো, বা এরকম কিছু। রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি করে, ওরা মৌখিক দ্বন্দ্ব থাকে, ওরা ডিবেট করে, ডিবেট আয়োজন করা হয়, সেখানে তুমি তোমার মতবাদ দাও, কিন্তু আগ্রাসী আচরণ, গায়ে হাত তোলা, খুন খারাপি করা, এটা চলবে। আজ পর্যন্ত এমপি মিনিস্টার আমেরিকাতে কয়টা মারা গেছে? ডেমোক্রেটিক, তাই তো? রিপাবলিককে কয়জন মারছে, খুন হয়েছে, বলো? বেশিরভাগ সবই তো রাষ্ট্রপ্রধান মারা গেছে, খুন করা হয়েছে। আর আমাদের কি 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 ঘটনা ঘটে স্কুল কলেজে? আমাদের রিকশাওয়ালাদের মধ্যে মারামারি, ছাত্রদের মধ্যে মারামারি, টিচার স্টুডেন্ট মারামারি, রাজনীতি নিয়ে। এই তাহলে কি আমাদের রাজনীতিতে কি টলারেন্স আছে, বলো? না স্যার, না স্যার, তাহলে যেখানে টলারেন্স থাকা উচিত ছিল। এবার হচ্ছে পলিটিক্যাল লিডার্স অফ ডিফারেন্ট ইজমস এন্ড আইডিওলজিস। ইজমস মানে কি, যে মতবাদ। হ্যাঁ, তাহলে বিশেষ করে পলিটিক্যাল লিডার্সদের মধ্যে যাদের মধ্যে ভিন্নতা রয়েছে, যেমন হচ্ছে লাঙ্গল পার্টি, ধান পার্টি, নৌকা পার্টি, গামছা পার্টি, ছাতা পার্টি। আমাদের দেশে কমপক্ষে 100টার কাছাকাছি দল আছে, ঠিক আছে? ছোটখাটো মিলে সবকিছু মিলে 100টার কাছাকাছি দল আছে। তো এইরকম বিভিন্ন যে পলিটিক্যাল লিডার্স অফ ডিফারেন্ট ইজমস এন্ড আইডিওলজিস শুড কাল্টিভেট ইট মোস্ট। দেখো কাদেরকে সবচেয়ে বেশি এটা নিয়ে ভাবা উচিত, টলারেন্স কাদের ভিতরে বেশি থাকা উচিত সবচেয়ে, বলো? পলিটিশিয়ানদের মধ্যে। বাট আনফরচুনেটলি ইট ইজ মোস্ট ওয়ান্টিং ইন দেম। কিন্তু এটারই অভাব সবচেয়ে বেশি, এদের ভিতরে এটার অভাবই সবচেয়ে বেশি। দে শাউট देयर ভয়েসেস ওয়ার্ডস ফর देयर ইনস্টিটিউশনাল ডেমোক্রেসি। দেখো, লাইক ডেমোক্রেসি, বাট ইন দ্য পার্লামেন্ট এন্ড আউটসাইড দে হার্ডলি এক্সারসাইজ টলারেন্স, হুইচ ইজ এসেনশিয়াল ফর ডেমোক্রেসি। তাহলে ডেমোক্রেসির জন্য টলারেন্সটা সবচেয়ে জরুরি, কিন্তু তারা এই ডেমোক্রেসিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, হ্যাঁ, উচ্চ স্বরে গলাবাজি করে, কিন্তু পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে তারা এই টলারেন্সটা খুব কমই এক্সারসাইজ করে, মানে তাদের ভিতরে টলারেন্সটা দেখা যায় না। তাহলে যদি বলা হয় ডেমোক্রেসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি, বলো? টলারেন্স।
those Tolerance. that বলছে those who listen to opposite opinions with patience, tolerate them and try to establish their opinions through arguments are really great. তাহলে গ্রেট কারা? who are great? যারা মতবাদ শুনে সহ্য করে এবং মতামতটাকে কি করে আর্গুমেন্টের মাধ্যমে establish করে, হ্যাঁ মারামারি করে না, তর্কের মাধ্যমে, ডিবেটের মাধ্যমে, তারা হচ্ছে গ্রেট। বলছে where there is no cultivation or exercise of tolerance, কিন্তু যেখানে টলারেন্সের কোনো চর্চা নেই, ব্যবহার নেই, there prevails chaos and disruption, disorder and lawlessness, যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটছে, প্রতিটা মুহূর্তে ঘটতেছে। এখানে কোনো টলারেন্স নেই, রাজনৈতিক ভাবে হোক, ধর্মীয় ভাবে হোক, পাড়াতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, তারপরে ভাইয়ে ভাইয়ে, কোনো জায়গায় নেই। নিজের মেয়েকে কন্যাকে হত্যা করে অন্যের নামে দোষ চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, টলারেন্স আছে? নাই। নাই মানে ধ্বংস, নিশ্চিত, কিছু করার নেই। বলছে দ্য পলিটিক্যাল পার্টিস দ্যাট ডু নট শো অর এক্সারসাইজ টলারেন্স, অন্যদিকে যে সকল পলিটিক্যাল পার্টি কি করে না, টলারেন্স এক্সারসাইজ করে না বা শো করে না, গেট ইনভলভড ইন ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্রিয়েট আনরেস্ট অ্যান্ড কেওস, তারা কি করে, এই ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়ে এবং সমাজে অস্থিরতা এবং বিশৃঙ্খলা তৈরি করে। কারা করে সমাজে বিশৃঙ্খলা? যারা টলারেন্স করে না, টলারেন্স এক্সারসাইজ করে না, চর্চা করে না। হ্যাঁ, because of the lack of tolerance, অর্থাৎ টলারেন্সের অভাবে the whole edifice of liberty and institutional brotherhood collapse, তাহলে ইনস্টিটিউশনাল ব্রাদারহুড এবং লিবার্টির যে একটা মানে কি বলবো কাঠামো, সেটা ধ্বংসপ্রাপ্ত হয় কিসের কারণে? ল্যাক অফ টলারেন্স, টলারেন্সের ঘাটতির কারণে। ইনটলারেন্স ব্রিডস ডিস্ট্রাস্ট, হেট্রেড, ম্যালিস, জেলাসি, অ্যান্টাগনিজম অ্যান্ড হস্টিলিটি। তাহলে আমাদের ভিতরে ইনটলারেন্স, অসহিষ্ণুতা কি কি সৃষ্টি করে? অবিশ্বাস, ঘৃণা, তাই তো, মানে ঈর্ষা, বিদ্বেষ, শত্রুতা, তাই তো, এগুলো তৈরি করে। এবং কি করে? লিডস পিপল টু স্ট্যান্ড এগেইনস্ট ওয়ান অ্যানাদার, আলটিমেটলি ইন মোস্ট কেসেস কজেস ব্লাডশেড অ্যান্ড ডেথ টু ম্যানি। অতএব ইনটলারেন্স কি কি করে সেগুলো এখানে দেখানো হয়েছে, তাই তো। একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়ায়, দেখো, লিডস পিপল টু স্ট্যান্ড এগেইনস্ট ওয়ান অ্যানাদার মানে কি, একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়ায় এবং আলটিমেটলি অধিকাংশ ক্ষেত্রে রক্তক্ষয়, তাই তো, ঘটায় এবং মৃত্যু ঘটায় অনেকের ক্ষেত্রে। এই কথা বুঝতে পারি ইনটলারেন্সের কি কি খারাপ দিক রয়েছে। ইনফ্যাক্ট ফর আ পিসফুল কোএক্সিস্টেন্ট অ্যামং পিপল অফ অল ক্লাসেস, কাস্ট অ্যান্ড ক্রিড, অতএব সকল শ্রেণীর, সকল বিশ্বাসের, তাই তো, এবং সকল কি বলবো কাস্ট মানে বর্ণের মানুষের কি করতে হবে? পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কি করতে হবে? টলারেন্স হ্যাজ নো অল্টারনেটিভ, মানে টলারেন্সের কোনো বিকল্প নেই। সুতরাং ইট মাস্ট বি কাল্টিভেটেড ফর দ্য সেক অফ হিউম্যানিটি অ্যান্ড ট্রু ডেভেলপমেন্ট, অতএব ট্রু ডেভেলপমেন্ট এবং হিউম্যানিটির জন্য এটা প্রয়োজন। তাহলে এখন দেখো এখানে আমরা কি পাইলাম, হোয়াই ইজ টলারেন্স মোস্ট নিডেড। অতএব এই পুরো প্যাসেজ থেকে কিন্তু আনসার করতে হবে তোমাকে, তাই না, মানে মাঝে মাঝে জায়গা থেকে নিয়ে, মানে কেন দরকার? কারণ ইনটলারেন্স যেখানে আছে সেখানে ধ্বংস আছে, বিদ্বেষ আছে, তাই না, ওই কথাগুলো নিয়ে আসতে হবে। কারণ যেখানে টলারেন্স নেই সেখানে কি আছে? কেওস, ডিসরাপশন, ডিসঅর্ডার, ললেসনেস আছে। আর যেখানে টলারেন্স আছে সেখানে কি আছে বলো? সেখানে মানুষের মধ্যে গ্রেটনেস আছে, শান্তি আছে, পেশেন্স আছে, তাই না? হ্যাঁ, তো এটা সেটা বলা যায়। দেখো এখানে কি বলা হচ্ছে, টলারেন্স ইজ দ্য ক্যাপাসিটি অফ অ্যাকসেপ্টিং আদার্স অপিনিয়নস অ্যান্ড বিলিফস, ইট ইজ দ্য মোস্ট নিডেড ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান বিংস ফর মোর দ্যান ওয়ান রিজন। এবার রিজন বলছে, টলারেন্স ইজ এসেনশিয়াল ফর ডেমোক্রেসি, ইট ইজ টলারেন্স হুইচ প্রোটেক্টস আস ফ্রম কেওস, ডিসরাপশন, ডিসঅর্ডার অ্যান্ড ললেসনেস, ল্যাক অফ টলারেন্স ডেস্ট্রয় লিবার্টি অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্রাদারহুড। সুতরাং দাস টলারেন্স ইজ দ্য মোস্ট নিডেড কোয়ালিটি। আরো কিছু বলা যেত এখানে, যেহেতু প্যাসেজে আরো কিছু কথা বলা আছে নাকি, এখানে আরো কিছু বলা যেতে পারতো, কারণ অনেকগুলো কথা এখানে বলা আছে। তো মেইন কিছু কথা এখানে দেওয়া হলো, কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। প্যাসেজটা বুঝতে পেরেছো? কারো সমস্যা আছে প্যাসেজ এবার? না স্যার। হ্যাঁ, এখানে দেখো কমপ্লেক্স, তাই তো, এই জাতীয় যে জিনিসগুলো আমাদের রাইটিং ব্যাচে যারা আছে তারা তো বুঝতে পারতেছো যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে, তাই না? এখানে এই যে দেখুন, দ্য পলিটিক্যাল পার্টিস দ্যাট ডু নট শো অর এক্সারসাইজ টলারেন্স, এটুকু হলো কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, দ্য পলিটিক্যাল পার্টিস গেট ইনভলভড ইন ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস, এটা হলো আমাদের মেইন ক্লজ। আবার এটা একটা দেখো কোঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে কি একবারে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এটা এর ভিতরে কম্পাউন্ডের সেন্সও আছে, এর ভিতরে কমপ্লেক্সের সেন্সও আছে। তো এই জাতীয় জিনিসগুলো যখন জড়িয়ে পেঁচিয়ে দেয় তখনই আমাদের কাছে জটিল হয়, এটা আমরা বুঝতে ফেল হয় আর কি। দেখো, হু শুড কাল্টিভেট টলারেন্স মোস্ট, কাদের সবচেয়ে টলারেন্সটা বেশি কাল্টিভেট করা উচিত?
কাদের? পলিটিক্যাল লিডার্স হচ্ছে বিশেষ করে পলিটিক্যাল লিডার্স অফ ডিফারেন্ট ইজমস এন্ড আইডিওলজিস শুড কাল্টিভেট ইট মোস্ট। কারণ কি? কিন্তু বাট আনফরচুনেটলি ডেমোক্রেটিক পলিটিক্যাল লিডার্স ল্যাক টলারেন্স হুইচ ইজ এসেনশিয়াল ফর ডেমোক্রেসি। দেখো, দে শাউট এট দ্য টপ অফ देयर ভয়েসেস ফর ডেমোক্রেসি, but they themselves do not exercise tolerance. They do not tolerate the opposite opinions. It leads to chaos, disruption and disorder. দেখো একই কথা কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে। হ্যাঁ, সো পিস ইন সোসাইটি, দেখো ফর পিস ইন সোসাইটি পলিটিক্যাল লিডার্স শুড কাল্টিভেট টলারেন্স মোস্ট। বলছে হোয়াই ইজ টলারেন্স এসেনশিয়াল ফর ডেমোক্রেসি। এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য হলো বলো তো? হোয়াই ইজ টলারেন্স দ্য মোস্ট নিডেড ক্যারেক্টারিস্টিক্স? এত বেশি প্রয়োজন কেন? না স্যার একই প্রশ্ন। দেখো টলারেন্স ফর ডেমোক্রেসি এই কথা কিন্তু এখানে এসেছে, এখানে একই। দেখো ডেমোক্রেসি ইজ আ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ পিপল চুজ লিডার্স বাই ভোটিং। ইট ইজ দ্য রুল অফ মেজরিটি। ইন ডেমোক্রেটিক কান্ট্রি দেয়ার মে বি মোর দ্যান ওয়ান অপোজিশন পার্টি। এই কথা অ্যাড করা হয়েছে। ইফ দ্য অপোজিশন অফ দ্য, দেখো অপিনিয়ন্স অফ দ্য অপোজিশন পার্টি আর নট টলারেটেড, দেয়ার উইল বি chaos, disruption। দেখো এই লাইনটা কোথায় নেই বলো তো? আমরা যে তিনটা কোশ্চেন আনসার বললাম সবগুলোতে এই লাইনটা আছে কিন্তু। হ্যাঁ, দেয়ার উইল বি chaos, disruption, এরকম ইত্যাদি। If political parties do not cultivate tolerance, they will get involved in destructive activities which will spoil the peace of the country. So tolerance is essential. এই যে কথাগুলো যেভাবে এক্সপ্লেইন করেছে এইভাবে কি আমরা পরীক্ষা হলে লিখি নাকি সরাসরি প্যাসেজ থেকে কপি করি? এটা একটা সমস্যা আছে কিন্তু। যে তুমি প্যাসেজ থেকে লেখো ঠিক আছে, কিন্তু প্যাসেজ থেকে যদি তুমি সরাসরি কপি করো তাহলে বিপদ আছে, তাহলে কিন্তু তুমি মার্ক পাবা না। প্যাসেজের অধীনেই যতটুকু আছে ততটুকু লিখবা, সেটা সিম্পল থেকে কমপ্লেক্স করে না, ওয়ার্ডগুলো চেঞ্জ করো। হ্যাঁ, দুই একটা কথা একটু বাইরে থেকে নিয়ে এসে একটু লিঙ্ক আপ তৈরি করো, তাই তো কোয়েশন অ্যাড করো। এইটা যদি তুমি না পারো এরকম করে, তাহলে তুমি যদি শুধু কপি পেস্ট করে আসো তাহলে কি মার্ক হবে বলো? না স্যার, অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায় অনেকে হুবহু লাইন কপি করে তুলে দিয়ে আসে। এই জন্য স্যারেরা একটা নির্দিষ্ট মার্ক দিয়ে দেয়, তার থেকে বেশি কিন্তু দেয় না। এখানে কি হুবহু কপি করা হয়েছে এগুলোতে বলো? না, বাক্যগুলো হ্যাঁ ইয়ে করে দিয়েছে। এখানে উত্তরগুলো যে খুব একটা মানে কি বলবো খারাপ আছে তা কিন্তু না, যতটুকু বলা থাকে ততটুকু বলেছে। তবে কিছু কিছু কথা রিপিটেশন আছে, এই কথাগুলো তুমি এখানে আরো তথ্য আছে সেগুলো তুমি অ্যাড করতে পারো। সবসময় কেওস ডিসঅর্ডার না দিয়ে এখানে হেট্রেড আনা যেতে পারে, জেলাসি আনা যেতে পারে, অ্যান্টাগনিজম আনা যেতে পারে। পারা যায় কিনা বলো? এগুলো এনেও তুমি ওই একই কথার সাথে মিল লাগিয়ে দিতে পারো। এবার হচ্ছে হোয়াট আর দ্য রেজাল্টস অফ ইনটলারেন্স। ইনটলারেন্সের রেজাল্ট কি? দেখো এই একই কথা না? এই যেখানে ইনটলারেন্সের রেজাল্ট হচ্ছে যে ডিস্ট্রাস্ট ইত্যাদি এগুলোই, তাহলে এখানেও আমরা তাই দিব। দেখো কি বলা হচ্ছে? ইনটলারেন্স ক্রিয়েটস chaos, disruption, disorder and lawlessness. Intolerance also create distrust, hatred, malice. ওই একই কথা দেখো ওইগুলোই। It begets restlessness and leads to bloodshed which result ইত্যাদি। Intolerance also spoils peace and destroy liberty, international brotherhood. So for a peaceful society, tolerance is essential. ওই একই কথা, tolerance is essential। এই কথাটা আমরা সব জায়গাতেই পাচ্ছি। এরপর প্রশ্নটা কি হচ্ছে? হাউ ডাজ টলারেন্স অ্যাক্ট অ্যাজ দ্য টুল অফ পিস ইন আ কান্ট্রি। তার মানে এইটা হচ্ছে কি, কখন এটা শান্তিপূর্ণ একটা উপাদান হিসেবে কাজ করবে? যখন এটাকে আমরা কি করতে পারবো? কাল্টিভেট করতে পারবো, তাই না? তখন আমরা এই যে ডিসঅর্ডার, ললেসনেস থাকবে না, জেলাসি থাকবে না, অ্যান্টাগনিজম থাকবে না, তখনই সমাজে শান্তি প্রতিষ্ঠা। ওই কথাটাকে একটু ঘুরিয়ে বলতে হবে। যদি সরাসরি এই উত্তরটা দেওয়া নেই, তোমাকে ওই প্যাসেজের আলোকে উত্তরটা করতে হবে। বলছে টলারেন্স টিচেস আস টু অ্যাকসেপ্ট দ্য অপিনিয়ন্স, বিলিফস, ক্রিডস অ্যান্ড পলিসিস অফ আদার্স। বাই কাল্টিভেটিং টলারেন্স উই ক্যান অ্যাভয়েড chaos, disorder and lawlessness. By exercising tolerance, we can save ourselves from hatred, distrust, malice, jealousy, antagonism, and hostility. Tolerance can also prevent bloodshed. Thus, tolerance acts as the main tool of peace in a country. আচ্ছা, একটা বিষয় হলো তোমরা খাতা চ্যালেঞ্জ করছিলা বা এরকম কিছু, ওটার কি রেজাল্ট দিয়েছে এখনো বলো তো? না স্যার এখনো দেয়নি। এখনো দেয়নি না? ফর্ম ফিল আপের ডেট দিয়েছে কবে থেকে? এই মাস থেকে না সামনে মাস থেকে? এই মাসের 20 তারিখ থেকে স্যার শুরু হয়েছে। আমাদের গুলো এখনো এন্ট্রি করেনি, এগুলো ঈদের পর এন্ট্রি করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দেখো এখানে কি প্যাসেজটা একটু বুঝলে পারে উত্তরগুলো সিম্পলি করে দেওয়া যায়। হ্যাঁ, তবে উত্তর করার সময় আবারও বলতেছি হুবহু কপি করবে না, প্যাসেজের আদলেই উত্তরগুলো করার চেষ্টা করব। একটা দেখো এই একটা সেন্টেন্সে কিন্তু উত্তরটা আছে, কিন্তু এই সেন্টেন্সটাকে ভেঙে এখানে কতগুলো সেন্টেন্স করা হয়েছে বলো তো? এই যে ইনটলারেন্সের এইটা, হ্যাঁ দেখো একটা সেন্টেন্সকে ভেঙে এখানে কয়টা সেন্টেন্স করা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা সেন্টেন্স করে দিয়েছে। তো এইভাবে তোমাকে ভেঙে চুরে একটু নিজস্বতা নিয়ে আসার চেষ্টা করতে হবে, তা না হলে মার্ক পাবে না তুমি উত্তর যদি হুবহু কপি করো। কি বুঝতে পারছো সবাই কি বললাম? জি জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো তোমাদের আমি কয়েকটা প্যাসেজ একটু বলে দিই, দুটা বা তিনটা, তোমরা এগুলো বাসায় পড়ে আবার লিখবা খাতাতে। হ্যাঁ, নিজের মতো করে লেখার চেষ্টা করবা।
আমি একটু বলি, তোমরা একটু দাগিয়ে নাও। আচ্ছা স্যার। জি স্যার। লিখতে হবে। যেমন হচ্ছে 14 নম্বরটা, 14 স্যার। হ্যাঁ, গ্যালিলিও দরকার নেই এখন, এটা পরে দিবনি। অ্যাম্বিশন 18 নম্বর, 14 18 লনলিনেস 14 18 আর 22। হ্যাঁ, 14 18 এবং 22 আমি একটু লিখে নিই। স্যার লোনলিনেস তো ফার্স্ট ইয়ারে ছিল মনে হয়। এটাই ছিল। স্যার আরো একটা দিতে পারেন? না সেটা সমস্যা না, যা দিয়েছে যদি কেউ মনে করে এর থেকে বেশি পড়বা দুই একটা পড়ে নিও, কারণ অনেকে হয়তো একটু স্লো লেভেল থাকতে পারে, তাই না? ওদের জন্য আমি 3টাই দিলাম, একটু 3টা ভালো করে পড়ে প্যাসেজ পড়ে শুধু বোঝার এখানে বড় কথা না, কিন্তু তোমাকে উত্তরটাকে নিজে লিখবা আর প্যাসেজের সাথে মেলাবা, মানে প্যাসেজ এই বইয়ে যে উত্তরগুলো আছে তার সাথে একটু মিলিয়ে দেখার চেষ্টা করবা যে তোমার ওই ধারে কাছে যাচ্ছে কিনা। আবার এমন হতে পারে যে তুমি যে উত্তর লিখছো সেটাও ঠিক হতে পারে, কারণ একটা প্যাসেজে অনেক ধরনের উত্তর থাকতে পারে কিন্তু, যেমন এই যে যেটা আমরা পাইলাম ইয়াতে টলারেন্সে, এই উত্তরটা একটা উত্তর বিভিন্নভাবে উত্তরটা দেওয়া যেতে পারতো। এই জন্য আগে 2-4টা লেখো, আগামী দিন আমরা একটা প্যাসেজে থেকে পড়ে ওটাকে উত্তর এখানে লিখবো, লিখে কিছু কিছু খাত আমরা একটু যাচাই করার চেষ্টা করবো, বুঝতে পেরেছো? এই জায়গাতে কিন্তু আর কিছু করে না, এখানে রুলস রেগুলেশনের কিছু নাই, এখানে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এখানে আমরা বেশি সময় নষ্ট করবো না, আগামীকালকে মোটামুটি আরেকটা ক্লাস নিয়ে এটাকে শেষ করে আমরা রাইটিং 2-তে চলে যাবো, কারণ ওখানে কিছু বোঝানোর আছে। হ্যাঁ, আচ্ছা, এমনি কারো কোনো কথা স্যার আছে? এই এইচডব্লিউ গুলা কি ছবি তুলে দিব আপনাকে নাকি স্যার? না, জাস্ট তোমরা লিখবা, পড়বা লিখবা, এখানে ছবি তুলে দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। স্যার বলো। স্যার বলছি আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি ইমপ্রুভমেন্টের ফর্ম ফিল আপের তো ডেট দিয়েছে, যদি এটার আগে রেজাল্ট না হয় তাহলে কি ফর্ম ফিল আপ করে দিব স্যার? রেজাল্ট হয়ে যাবে, টেনশন নিও না, রেজাল্ট হয়ে যাবে। এবং ডেট তো বাড়াই, ডেট বাড়াই, অতএব তোমাদের না নিয়ে বিষয় হলো ঠিক কিভাবে দিয়ে দিবেন স্যার। হ্যাঁ, ওটা নিয়ে ছাড়বে না, তোমাকে সে পরীক্ষা দেওয়াবেই, তুমি মিস যাবে না। ঠিক আছে স্যার। ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? না স্যার নেই। যদি না থাকে তাহলে আজ এই পর্যন্তই। জি স্যার। ঠিক আছে, ওকে, বাই, গুড নাইট।